সেকেন্ড খানিক কি দুয়েক দম বন্ধ করে বসে রইলাম। নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না। তারপরেই ফিরে পেলাম বাক শক্তি এবং বোধ শক্তি। নিমেষের মধ্যে দায়িত্বের একটা পাষাণ ভার নেমে গেল মন থেকে। ছুরির মতো ধারালো বিদ্রুপ, তীক্ষ্ণ নিরুত্তাপ এই কণ্ঠস্বরের অধিকারী ত্রিভুবনে একজনই আছে। উল্লাসে তাই ফেটে পড়লাম পরক্ষণেই, হোমস, হোমস, বাইরে এসো, দয়া করে রিভলভারটা সামলে রেখো। দরজার ওপরকার এবড়ো খেবড়ো পাথরটার তলা দিয়ে মাথা হেট করে বেরিয়ে এলাম বাইরে। দেখলাম একটা পাথরের ওপর বসে বন্ধুবর। আমার চোখ মুখের বিস্ময় দেখে কৌতুকে নৃত্য করে উঠল ধূসর দুই চক্ষু। একটু রোগা হয়ে গেছে বটে, কিন্তু বেশ সতর্ক এবং উজ্জ্বল। রোদে পুড়ে ব্রোঞ্জের মতো দেখাচ্ছে মুখখানা। ঝোড়ো হাওয়ায় একটু রুক্ষও হয়েছে। টুইট স্যুট আর কাপড়ের ক্যাপ পরায় বাদার আর 5টা টুরিস্টের মতোই দেখতে হয়েছে তাকে। বেড়ালের মতো নিজের চেহারাখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও এতটুকু ত্রুটি দেখলাম না। দাড়িগোঁফ কামিয়ে পোশাক পরিচ্ছদে যেমন ফিটফাট থাকে বেকার স্ট্রিটে, এখানেও রয়েছে তেমনি। দু হাতে ওর 2 হাত সবলে চেপে ধরে বললাম, জীবনে কাউকে দেখে এমন খুশি আমি হইনি। এমন অবাকও হওনি? তা মানতেই হবে। বিশ্বাস করো, তুমি একাই অবাক হওনি। তুমি যে আমার গোপন আস্তানা বার করে ফেলেছো জানতাম না। শুধু বার করা নয়, ভেতরে ঢুকে বসে আছো, এটাও কল্পনা করতে পারিনি। পারলাম দরজা থেকে 20 পা দূরে এসে। আমার পায়ের ছাপ দেখে নিশ্চয়ই? না ওয়াটসন, দুনিয়ার লোকের পায়ের ছাপের মধ্যে তোমার পায়ের ছাপ চিনে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। সত্যি যদি ঠকাতে চাও আমাকে, তোমার তামাকওয়ালা পাল্টাও। পোড়া সিগারেটের গায়ে ব্র্যাডলি অক্সফোর্ড স্ট্রিট ছাপাটা দেখলেই বুঝে ফেলি ধারে কাছে কোথাও রয়েছে আমার বন্ধু ওয়াটসন। রাস্তার ধারেই দেখো পড়ে রয়েছে পোড়া সিগারেটটা। তেরে মেরে শূন্য কুটিরে ঢোকবার সময় নিশ্চয়ই ছুঁড়ে ফেলে দিয়ে গেছিলে। ঠিক ধরেছ। তোমার নাছোড়বান্দা স্বভাবটা তো জানি। তাই সিগারেট যখন তোমার, তখন নিশ্চয়ই হাতিয়ার বাগিয়ে বসে আছো কুটিরের বাসিন্দা ফেরা প্রতীক্ষায়। এটুকু বুঝতে দেরি হলো না। তুমি তাহলে সত্যিই ভেবেছিলে যে আমি ক্রিমিনাল? তুমি কে তা জানতাম না, কিন্তু ধনুর্ভঙ্গ পণ করেছিলাম সেটাই জানবো। চমৎকার ওয়াটসন, ঠিক এই জায়গাতেই যে আছি বুঝলে কি করে? কয়েদির পেছনে ধাওয়া করছিলে যে রাত্রে, তখন নিশ্চয়ই দেখেছিলে বোকার মতো চাঁদকে পেছনে রেখে দাঁড়িয়েছিলাম পাহাড় চূড়োয়। হ্যাঁ, তখনই দেখেছি তোমায়। তারপর নিশ্চয়ই এক ধার থেকে সব কুটিরে খানা তল্লাশি চালিয়ে এখানে এসেছো। আরে না, তোমার ছোকরাটাকে দেখা গেছে, তাতেই বুঝেছি কোথায় খোঁজা দরকার। বুঝেছি, ওই বুড়ো টেলিস্কোপের মধ্যে দিয়ে দেখেছো। লেন্সের ঝিলিক কোন দিক থেকে এলো প্রথমে ধরতে পারিনি। এই তো কার্টরাইট খাবার দাবার এনেছে দেখছি। কাগজটা কিসের? ও তাই বলো, কুম্বেটে শিখেছিলে? হ্যাঁ। মিসেস লরা ল্যান্সের সঙ্গে দেখা করতে? ঠিক ধরেছ। সাব্বাস, দুজনেরই গবেষণা দেখছি সমান্তরাল রেখায় ছুটছে। গবেষণার ফল এক করলে দেখা যাবে কেস সম্বন্ধে সব খবরই জানা হয়ে গেছে। তুমি যে এসেছো এতেই আমি খুশি। দায়িত্ব আর রহস্য সইতে পারছিল না আমার স্নায়ু। কিন্তু এখানে এলে কিভাবে? করছোই বা কি? আমি তো ভেবেছিলাম বেকার স্ট্রিটে বসে এখনো ব্ল্যাকমেলিং কেস নিয়ে নাওয়া খাওয়া ভুলেছ। আমি চেয়েছিলাম তুমি তাই ভাবো। তার মানে তুমি আমাকে খাটিয়ে নিতে চাও? কিন্তু বিশ্বাস করো হোমস, আরও একটু ভালো ব্যবহার তোমার কাছে আশা করেছিলাম। ভায়া, অন্যান্য কেসের মতো এ কেসেও তুমি যা করেছো তা ভুলবার নয়। সামান্য একটু চালাকি অবশ্য করতে হয়েছে, ক্ষমা নিশ্চয়ই করবে। সত্যি কথা বলতে কি, এটুকু করতে হয়েছে কিছুটা তোমার কথা ভেবে। কি সাংঘাতিক বিপদের মধ্যে দিন কাটাচ্ছি তুমি আজ করে ঘরে বসে থাকতে পারিনি। নিজে এসে সব দেখতে চেয়েছিলাম। স্যার হেনরিয়া তোমার সঙ্গে থাকলে আমার দৃষ্টিভঙ্গি স্বভাবতই তোমার দৃষ্টিভঙ্গির মতোই হতো। তাছাড়া আমার উপস্থিতিতে আমাদের দুর্ধর্ষ প্রতিপক্ষ হুঁশিয়ার হয়ে যেত। কিন্তু এখন কত সুবিধে দেখো। বাস্কারভিল হলে থাকলে যেখানে খুশি যেতে পারতাম না, এখান থেকে পারি। কেউ জানেও না আমি কে। সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে চুপটি করে বসে আছি।
সংকট মুহূর্তে ঝাঁপিয়ে পড়ব সর্বশক্তি নিয়ে। কিন্তু আমাকে আধারে রাখা হলো কেন? জানলে কি আমার বেশি উপকারে আসতে না, উল্টে আমার এখানকার আস্তানা হয়তো জানাজানি হয়ে যেত। নানা ধরনের খবর দেওয়ার জন্য দৌড়ে আসতে, অথবা আমার থাকা খাওয়ার দুরবস্থা দেখে তোমার মতো হৃদয়বান মানুষ সহ্য করতে পারতো না। আরামে যাতে থাকতে পারি সেই রকম টুকিটাকি জিনিস নিয়ে আসতে। অযথা একটা ঝুঁকি নিতে হতো। এক্সপ্রেস অফিসে কাটরাইট ছোকরার কথা মনে আছে? ওকে সঙ্গে এনেছি টুকটাক জিনিসপত্র এনে দেওয়ার জন্য। রুটি আর কাঁচা জামা প্যান্ট এই তো আমার চাই, এর বেশি আর কি দরকার বলো? সেই সঙ্গে ওর বাড়তি একজোড়া চোখ আর ভারী চটপটে একজোড়া পায়ের সাহায্যও পেয়েছি। দুটোই সমান কাজে লেগেছে। তার মানে আমার রিপোর্টগুলো কোনো কাজেই লাগেনি। উত্তেজনায় গলা কেঁপে গেল আমার। মনে পড়ল কি কষ্টে লিখেছি প্রতিটি রিপোর্ট। অহংকারও হয়েছিল খুব। পকেট থেকে একতারা কাগজ বার করলো হোমস। ভায়া, এই দেখো তোমার রিপোর্ট। বিশ্বাস করো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়েছি। রিপোর্ট যাতে হাতে আসে তার ব্যবস্থাও করেছিলাম চমৎকার। শুধু যা একদিন দেরি হতো। অসাধারণ দুর্বোধ্য এই কেসে তুমি যে দারুণ উদ্যম আর ধী শক্তি দেখিয়েছ, তার জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন রইল। আমাকে ঠকানো হয়েছে এই চিন্তাটা তখনও কুড়ে কুড়ে খাচ্ছে আমার ভেতরটা। কিন্তু হোমসের প্রাণ ঢালা প্রশংসায় রাগ জল হয়ে গেল। শুধু তাই নয়, বুঝলাম ভালোই করেছে হোমস। জলায় সে আছে এটা আমার না জানা থাকায় বরং মঙ্গলই হয়েছে। এই তো চাই। এবার বলো, মিসেস লরা ল্যান্সের সঙ্গে দেখা করে কি খবর জানলে? কুম্বে ট্রেসি নিবাস নিয়ে এই ভদ্রমহিলার কাছ থেকে অনেক খবরই যে পাওয়া যাবে এটা আমি বুঝেছি বলেই ধরে নিয়েছিলাম ওখানে হানা দিয়েছো তুমি। সত্যি কথা বলতে কি, তুমি যদি আজকে না যেতে আমি নিজে কাল যেতাম। সূর্য অস্ত গেছে, বাদায় আধার ছড়িয়ে পড়েছে, হাড় কাঁপানো বাতাস বইতে শুরু করেছে। কুটিরের ভেতরটা উষ্ণ বলে ভেতরে ঢুকলাম। গোধূলির আলোয় পাশাপাশি বসে হোমসকে বললাম কি কি কথা হয়েছে ভদ্রমহিলার সঙ্গে। শুনেও এতই আগ্রহী হলো যে কিছু ঘটনা দুবার বলতে হলো ওকে সন্তুষ্ট করার জন্য। শেষ করার পর বলল, খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা। অত্যন্ত জটিল এই ধাঁধার একটা জায়গার কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না, এবার পেলাম। এই ভদ্রমহিলা আর স্টেপলটনের মধ্যে যে একটা নিবিড় ঘনিষ্ঠতা আছে, নিশ্চয়ই তো উপলব্ধি করেছ। এরকম কোনো নিবিড় ঘনিষ্ঠতার খবর আমার জানা নেই, কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। ওদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, চিঠি লেখালেখি হয় এবং পরিপূর্ণ বোঝাবুঝি আছে দুজনের মধ্যে। ফলে হাতে একটা শক্তিশালী অস্ত্র পাওয়া গেল। এই অস্ত্র হেনে স্ত্রীকে যদি ওর কাছ থেকে আলাদা করা যেত। ওর স্ত্রী? অনেক খবরই তো দিলে। প্রতিদানে আমি তোমাকে একটা খবর দিচ্ছি। মিস স্টেপলটন নামে যিনি পরিচিতা, আসলে তিনি ওর স্ত্রী। বলো কি হোমস, সঠিক জেনে বলছো তো? তাই যদি হয় তো বউয়ের প্রেমে স্যার হেনরিকে পড়তে দিলেন কিভাবে? প্রেমে পড়ার ফলে স্যার হেনরি ছাড়া আর কারোর ক্ষতি হবে না। তুমি নিজেও লক্ষ্য করেছো স্যার হেনরি যাতে স্ত্রীর সঙ্গে দৈহিক প্রেমের পর্যায়ে না পৌঁছে যান, সে ব্যাপারে কড়া নজর রেখেছেন স্টেপলটন। ফের বলছি, শোনো, ভদ্রমহিলা ওর বোন নন, স্ত্রী। কিন্তু এ তো প্রতারণার কারণটা কি? বোন হিসাবে ভদ্রমহিলাকে আরো বেশি কাজে লাগানো যাবে বলে ধাক করে অনেকগুলো ব্যাপার মাথাচাড়া দিল মনের মধ্যে। ভাষায় প্রকাশ করা যায় না এমনই অনেক সহজাত অনুভূতি আর আবছা সন্দেহ নিমেষের মধ্যে আকার পরিগ্রহ করে ঘিরে ধরল প্রকৃতিবিদকে। বর্ণহীন আবেগহীন উদাস লোকটার মধ্যে আচমকা দেখতে পেলাম একটা মহা ভয়ঙ্করের প্রতিমূর্তি। অপরিসীম ধৈর্য আর কৌশলের প্রতিমূর্তি। মুখে যার হাসি কিন্তু মনে যার খুনের সংকল্প। হাতে যার প্রজাপতির জাল আর মাথায় স্ত্রীর হ্যাট। অত্যন্ত মামুলি সাদাসিধে নির্বিরোধী মানুষ যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। এই কি তাহলে আমাদের আসল শত্রু? এই লোক কি ফেউয়ের মতো লেগেছিল পিছনে? ধাঁধার জবাব তো তাই বলছে। হুঁশিয়ারিটা তাহলে নিশ্চয় স্ত্রীর লেখা। একেবারে ঠিক।
অর্ধ দৃশ্য, অর্ধ অনুমিত যেসব দানবিক শয়তানিতে পরিবৃত ছিলাম এতদিন, এবার তা অন্ধকারের মধ্যে থেকে স্পষ্ট চেহারা নিয়ে ফুটে উঠল আমার সামনে। হোমস, তুমি কি নিশ্চিত ভদ্রমহিলা যে ও স্ত্রী জানছো কি করে? তার সম্মুখে বলা আত্মজীবনীর একটা টুকরো থেকে। তোমার সঙ্গে প্রথম যেদিন তার আলাপ, সেদিন মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কথাটা। তারপর নিশ্চয়ই পস্তেছেন পরে। উত্তর ইংল্যান্ডে এককালে স্কুল মাস্টার ছিলেন ভদ্রলোক। স্কুল মাস্টারের নারী নক্ষত্র জানার মতো সোজা কাজ আর নেই। শিক্ষাবিদদের একটা প্রতিষ্ঠান আছে। যে কোনো শিক্ষা প্রতি সম্বন্ধে খবর নিতে হলে এদের দ্বারস্থ হলেই হলো। একটু খোঁজ নিতেই জানলাম বর্বরচিত পরিস্থিতির দরুন একটা স্কুলের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে এবং স্কুলের মালিক সস্ত্রীক উধাও হয়ে যান। তখন তার নাম অন্য ছিল, কিন্তু চেহারার বিবরণ মিলে গেল। তারপর যখন জানলাম কীটবিদ্যায় পারঙ্গম ছিলেন ভদ্রলোক, সম্পূর্ণ হলো শনাক্তকরণ। অন্ধকার সরে যাচ্ছে, কিন্তু এখনো অনেক অংশ ছায়া ঢাকা রয়েছে। প্রশ্ন করলাম, এই ভদ্র মহিলা স্ত্রী হলে মিসেস লরা লায়ন্সের মধ্যে আসছে কি করে? তোমার নিজের গবেষণাতেই এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ভদ্রমহিলার সঙ্গে দেখা করে অনেক কিছু স্পষ্ট করে তুলেছ। স্বামীর সঙ্গে ভদ্রমহিলা বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা চলছে, এটা জানতাম না। তাহলেই দেখো, স্টেপলটনকে অবিবাহিত মনে করে তার স্ত্রী হওয়ার স্বপ্ন সে দেখছে। স্বপ্ন যখন ধূলিসাৎ হবে, তখন তাকে আমাদের কাজে লাগানো যাবে। কালকে আমাদের প্রথম কাজ হবে তার সঙ্গে দেখা করা। দুজনেই যাব। ওয়াটসন, তুমি কিন্তু দায়িত্ব থেকে অনেক দূরে সরে রয়েছে অনেকক্ষণ। তোমার এখন বাস্কারভিল হলে থাকা উচিত। পশ্চিম দিগন্তে শেষ রক্তরশ্মি ম্লান হয়ে মিলিয়ে গেছে। রাতের জবনিকা চেপে বসছে বাদার বুকে। বেগুনি আকাশে চিকমিক করছে কয়েকটা ক্ষীণ তারকা। উঠে দাঁড়িয়ে বললাম, যাবার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করব হোমস। তোমার আর আমার সঙ্গে এত লুকোচুরি খেলার কোনো প্রয়োজন আছে কি? মানে কি এসবের বলতে পারো? কি চায় সে? মতলবটা কি? গলার স্বর খাদে নেমে এলো হোমসের। বলল, নরহত্যা ওয়াটসন। ভেবে চিনতে, ঠান্ডা মাথায়, প্ল্যান মাফিক, অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষ খুন। তার জাল যেমন সেটে বসছে স্যার হেনরির চারধারে, আমার জালও তেমনি গুটিয়ে আসছে তার চারধারে। তোমার সাহায্য পাওয়ায় বলতে পারো এখন তাকে হাতের মুঠোয় এনে ফেলেছি। ভয় পাচ্ছি শুধু একটা বিপদকে। আমরা আঘাত হানবার মতো প্রস্তুতি শেষ করার আগেই হয়তো উনি মরণ মার মেরে বসে থাকবেন। আর একদিন, খুব জোর দুদিনের মধ্যেই কেস সম্পূর্ণ করব। এই দুটো দিন তুমি স্যার হেনরিকে দুহাতে আগলে রাখো। রুগ্ন শিশুকে মা যেভাবে চোখে চোখে রাখে, সেইভাবে তাকে চোখে চোখে রাখো। আজকের অভিযান অবশ্য অনেক কাজ দিয়েছে, কিন্তু আমার মন বলছে তুমি তার কাজ ছাড়া না হলেই ভালো করতে। ওই 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 শোনো। বিকট বিভৎস একটা আর্তচিৎকারে ফালাফালা হয়ে গেল রাতের আকাশ। নিমেষের মধ্যে যেন খান খান হয়ে গেল বাদার নৈশব্দ। রক্ত জল করা ভয়ালো ভয়ঙ্কর সেই চিৎকারে নিঃসীম আতঙ্ক যেন হাহাকার হয়ে ফেটে পড়ল। ঠান্ডা বরফের মতো যেন জমে গেল আমার ধমনীর রক্ত। বললাম নিরুদ্ধ নিঃশ্বাসে, হে ভগবান, কি কিসের আওয়াজ? ছিলে ছেঁড়া ধনুকের মতো লাফিয়ে উঠেছিল হোমস। কুটিরের দ্বার দেশে দেখলাম ওর ক্রীড়াপটু দেহরেখা। কাঁধ বেঁকিয়ে মুন্ডু বার করে উকি মারছি নিরন্ধ্রত মিশ্রের মধ্যে। চুপ, একদম চুপ। কলজে ছেঁড়া তীব্রতার জন্য অত উচ্চ নিনাদি শুনিয়েছিল চিৎকারটা। চিৎকারের উৎস ছিল কিন্তু ছায়াচ্ছন্ন প্রান্তরের মধ্যে কোথাও। এবার তা ফেটে পড়ল কানের উপর, আরো কাছে, আরো জোরে, আরো ব্যাকুল ভাবে। কোথায় বলো তো? ফিসফিস করে বলল হোমস। রোমাঞ্চিত কণ্ঠস্বর শুনেই বুঝলাম ওর মতো লৌহ কঠিন মানুষের অন্তরাত্মাও শিহরিত হয়েছে এই চিৎকারে। ওয়াটসন, কোত্থেকে আসছে আওয়াজটা? ওই দিক থেকে মনে হচ্ছে। অন্ধকারের দিকে আঙুল তুলে বললাম আমি। না না, এই দিকে। আবার নিস্তব্ধ রাতের বুক বিদীর্ণ করে তরঙ্গাকার দিক হতে দিকে ছুটে গেল অবর্ণনীয় সেই চিৎকার।
আগের চাইতেও আকুল হাহাকার যেন আরো কাছে চলে এসেছে, আরো জোরে শোনা যাচ্ছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে একটা নতুন শব্দ, একটা অনুচ্চ গভীর গুরু গুরু শব্দ, সঙ্গীতময় অথচ রক্তহীন করা। নিরন্তর সমুদ্রোচ্ছ্বাসের মতো সে শব্দ নিচু খাদে উঠছে আর নামছে বিরামহীন ভাবে। হাউন্ড, চেঁচিয়ে ওঠে হোমস। চলে এসো ওয়াটসন, চলে এসো। হে ভগবান, দেরি না হয়। বাদার ওপর দিয়ে নক্ষত্র বেগে ছুটতে শুরু করেছে হোমস। পেছন পেছন ঊর্ধ্বশ্বাসে ছুটছি আমি। আচমবিতে আমাদের সামনেই কোথাও এবড়ো খেবড়ো পাহাড়ি জমির দিক থেকে ভেসে এলো নিঃসীম নৈরাশ্যের করুণ শেষ আর্ত চিৎকার, আর তারপরে একটা চাপা ভারী ধপাস শব্দ। থমকে দাঁড়িয়ে গিয়ে কান খাড়া করে রইলাম। বাতাসহীন রাতের নিথর নিস্তব্ধতা ভঙ্গ করে শোনা গেল না আর কোনো শব্দ। দেখলাম বিক্ষিপ্ত চিত্ত পুরুষের মতো কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে হোমস। সজোরে পা ঠুকলো মাটিতে। ওয়াটসন, হারিয়ে দিল আমাদের, বড় দেরি করে ফেলেছি। না না, কখনোই না। হাত গুটিয়ে বসে থাকাটাই আমার মূর্খতা হয়েছে। ওয়াটসন, তুমিও দেখো ওকে ছেড়ে আসার পরিণামটা কি দাঁড়ালো। কিন্তু যদি ওর সর্বনাশ হয়ে গিয়ে থাকে, শোধ আমি নেবই নেব। অন্ধের মতো ছুটলাম বিষ অন্ধকারের বুক চিরে। বড় বড় গোলাকার পাথরের মাঝখান দিয়ে কখনো হাতড়ে, কখনো কাটা ঝোপে হুমড়ি খেয়ে হাচর পাচর করে বেরিয়ে এসে, কখনো হাঁপাতে হাঁপাতে ঢাল বেয়ে পাহাড়ে উঠে আবার তীর বেগে নেমে গিয়ে ছুটতে লাগলাম একই দিকে, যেদিক থেকে ভেসে এসেছে রক্ত জল করা চিৎকার। উঁচু জায়গায় উঠলেই সাগ্রহে আশপাশ দেখছে হোমস। জলার গাঢ় কালো ছয়ের বুকে সঞ্চয়মান কিছুই চোখে পড়েনি। কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু না। ওই শোনো, ও কি? একটা চাপা গোগানি ভেসে এলো কানে। বাদিক থেকে আসছে আওয়াজটা। সেদিকে একটা পাথুরে শিরা উঁচু পাহাড়ের আকার নিয়েছে, প্রস্তর আকীর্ণ ঢালের উপর যেন ঝুঁকে রয়েছে। এবড়ো খেবড়ো খোঁচা খোঁচা গড়ানের উপর ডানা ছড়িয়ে পড়ে থাকা ঈগল পাখির মতো কালো একটা বস্তু বিশৃঙ্খল আকারে পড়ে রয়েছে। বেগে নিচে নামতে নামতে দেখলাম জিনিসটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। অস্পষ্ট রেখা থেকে একটা নির্দিষ্ট আকার দেখা দিল। হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে একটা লোক। মাথাটা বেঁকে বিভৎসভাবে ঢুকে রয়েছে দেহের নিচে। গোল হয়ে গিয়েছে দু কাঁধ এবং সমস্ত দেহটা এমন ভাবে ধনুকের মতো বেঁকে রয়েছে যেন এই বুঝি ডিগবাজি খেয়ে ছিটকে যাবে। কিম্ভূত কিমাকার ওই ভঙ্গিমা দেখেই কিন্তু নিমেষের মধ্যে বুঝে নিলাম গোঙানিটা কিসের। প্রাণ পাখি ছেড়ে গেছে দেহ পিঞ্জর। কালো ছায়ার মধ্যে এখন নিষ্পন্দ, নিস্তব্ধ। ঝুঁকে রইলাম বটে, কিন্তু এতটুকু নড়াচড়ার লক্ষণ দেখলাম না। গায়ে হাত রেখেই ভয় বিকট গলায় পেঁচিয়ে হাত তুলে নিল হোমস। দেশলাই জ্বালালো পরক্ষণে। দেখলাম চাপ চাপ রক্ত লেগে আঙুলে। ডেলা ডেলা বিকট পদার্থ ছড়িয়ে পড়েছে থ্যাতলানো খড়টির চারপাশে। সেই সঙ্গে দেখলাম আরো একটা জিনিস। দেখেই অবশ হয়ে গেল আমাদের দুজনেরই হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত। দেখলাম স্যার হেনরি বাস্কারভিলের দেহ। অদ্ভুত লালচে রঙের এই টুইট স্যুট যে ভোলবার নয়। প্রথম যেদিন বেকার স্ট্রিটে এসেছিলেন উনি এই স্যুট পরেছিলেন। দুজনেরই স্পষ্ট মনে আছে। দেশলাইয়ের আলোয় অল্পক্ষণের জন্য হলেও পরিষ্কার দেখলাম সেই বেশ। তারপরে দপদপ করে উঠে দেশলাই গেল নিভে। সেই সঙ্গে সব আশা মুছে গেল অন্তর থেকে। ঘুমিয়ে উঠল হোমস। অন্ধকারের মধ্যেও দেখলাম চকচক করছে তার মুখ। পশু কোথাকার! দুহাত মুঠি পাকিয়ে বললাম অব্যক্ত বেদনায়, হোমস, ওকে ছেড়ে আসার জন্যই আজ এই ঘটনা ঘটল। এ আমি জীবনে ভুলতে পারবো না। ওয়াটসন, তোমার চেয়ে আমার দোষই বেশি। কেসকে নিটোল করতে গিয়ে, সম্পূর্ণ করতে গিয়ে মক্কেলের জীবন নাশ ঘটিয়েছি। ওর দিকে তেমন নজরই দিইনি। এর চাইতে বড় আঘাত আমার কর্মজীবনে আর পাইনি ওয়াটসন। কিন্তু কি করে যে এত বারণ করা সত্ত্বেও প্রাণ হাতে নিয়ে উনি একলা বেরোলেন জলায়। চিৎকারটা শুনেও যদি বাঁচাতে পারতাম। উফ, কি ভীষণ চিৎকার! বুক ফাটা হাহাকার শুনেও তো তাকে বাঁচাতে পারলাম না। কোথায় কোথায় সেই জানোয়ার হাউন্ড, যার তাড়া খেয়ে শেষ পর্যন্ত মরতে হলো স্যার হেনরিকে? নিশ্চয় এই মুহূর্তে ওত পেতে রয়েছে পাথরের কোনো খাজে। স্টেপলটনই বা কোথায়? জবাবদিহি তো ওকে করতেই হবে। করবেন, আমি করিয়েই ছাড়বো। খুড়ো ভাইপো খুন হয়ে গেলেন পরপর।
একজন শুধু জানোয়ারটাকে দেখেই আতকে উঠে মারা গেছেন, ভেবেছিলেন অলৌকিক ব্যাপার, আর একজন তারা খেয়ে উন্মাদের মতো পালাতে গিয়ে ঘাড় গুজে পড়ে শেষ হয়ে গেলেন। মানুষ আর জানোয়ারটার মধ্যে সম্পর্ক সূত্রটা এবার প্রমাণ করতে হবে আমাদের। আওয়াজটুকুই কেবল আমরা শুনেছি, তার বেশি কোনো প্রমাণ আর নেই, কেননা স্যার হেনরি পাহাড় থেকে আছাড় খেয়ে মারা গেছেন। কিন্তু যত ধূর্তই সে হোক না কেন, 40 ঘন্টার মধ্যে তাকে আমি আমার পায়ের তলায় এনে ফেলবো। বিকৃত সব দেহের দুপাশে তিক্ত অন্তঃকরণে দাঁড়িয়ে রইলাম দুজনে। অকস্মাৎ এবং অপরিবর্তনীয় এই বিপর্যয়ে অভিভূত চিত্তে দাঁড়িয়ে রইলাম দুজনে। বৃথা গেল দীর্ঘদিনের এত পরিশ্রম। চাঁদ উঠল আকাশে। যে পাহাড়ের উপর থেকে প্রিয় বন্ধুর পতন ও মৃত্যু ঘটেছে, উঠলাম সেই পাহাড়ে। চূড়ায় দাঁড়িয়ে দৃষ্টি সঞ্চালন করলাম অর্ধেক রূপলি অর্ধেক বিষণ্ণ ছায়াচ্ছন্ন বাদার উপর দিয়ে। অনেক দূরে, বেশ কয়েক মাইল দূরে একটিমাত্র নিষ্কম্প হলুদ আলো জ্বলজ্বল করছে। স্টেপেলটনের নিরালা বাড়ির আলো নিশ্চয়ই, অন্য কোনো বাড়ির আলো হতেই পারে না। বিষম আক্রোশের দাঁতের দাঁত পিষে গর্জে উঠলাম সেই দিকে চেয়ে। মুষ্টি আস্ফালন করে বললাম, এক্ষুনি গ্রেপ্তার করলেই তো হয়। কেস এখনো সম্পূর্ণ হয়নি। লোকটা অপরিসীম ধূর্ত আর হুঁশিয়ার। কি জেনে ফেলেছি সেটা বড় কথা নয়, কি প্রমাণ করতে পারবো সেইটাই আসল কথা। একটু ভুল করলেই পগার পার হতে পারে নাটের গুরু। তবে করবোটা কি? করবার মতো অনেক কাজ রয়েছে আগামীকালের জন্য। রাত্রে বাকি শুধু একটা কাজ, বন্ধুকৃত্য। খাড়াই পাহাড় বেয়ে নেমে এলাম দুজনে। রূপোর মতো ঝকঝকে পাথরের বুকে পড়ে দেহটা কালো এবং স্পষ্ট। দোমরানো মোচড়ানো অঙ্গ প্রত্যঙ্গে প্রকটিত আতীব্র বেদনাবোধ চোখে জল এনে দিল আমার। যন্ত্রণা সঞ্চারিত হলো আমার মধ্যেও। হোমস, লোকজন ডাকা যাক। দুজনে মিলে এতটা পথ বাস্কারভিল হলে ওকে বয়ে নিয়ে যেতে পারবো না। আরে আরে গেল যা, পাগল হয়ে গেলে নাকি? সোল্লাসে চেঁচিয়ে ওঠে মৃতদেহের ওপর ঝুঁকে পড়েছিল হোমস। এখন ধেই ধেই করে নাচছে, হো 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 করে হাসছে, আর আমার দুহাত ধরে মোচড় দিচ্ছে। এই কি সেই আত্মসংযত কঠোর প্রকৃতির শার্লক হোমস? এই যে ছাই চাপা আগুন। দাড়ি দাড়ি লোকটার দাড়ি আছে। দাড়ি? ব্যারোনেট নয়, ব্যারোনেট নয়, এ হলো, আরে আরে যে আমার প্রতিবেশী পলাতক কয়েদি। ক্ষিপ্তের মতো চিৎ করে শোয়ালাম দেহটা। রক্ত চুয়ানো একটা দাড়ি উঁচিয়ে রইল স্নিগ্ধ শীতল সুস্পষ্ট চাঁদের পানে। ভুল হবার জো নেই। ওই তো সেই কোটরা প্রবিষ্ট পাশবিক চোখ আর ঝুঁকে পড়া অদ্ভুত কপাল। মোমবাতির আলোয় পাথরের ওপর থেকে আমার পানে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করেছিল একটা মুখ, ঘৃণ্য অপরাধী সেলডনের মুখ। পরের মুহূর্তেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল আমার কাছে। মনে পড়ল ব্যারনেটের সুবিধের জন্য বুট, শার্ট, ক্যাপ সবই স্যার হেনরির। অত্যন্ত মর্মন্তদ বিয়োগান্তক দৃশ্য, সন্দেহ নেই, কিন্তু বিধির বিধানে শেষ পর্যন্ত স্বদেশী আইনের কবলেই প্রাণবিয়োগ ঘটল তার। খুলে বললাম হোমসকে। আনন্দে কৃতজ্ঞতায় টইটম্বুর হয়ে রইল হৃদয়। সব শুনেও বলল, ও তাই বলো, বেচারির মৃত্যুর কারণ তাহলে এই পোশাক। পরিষ্কার দেখা যাচ্ছে স্যার হেনরি ব্যবহার করা কোনো জিনিসের গন্ধ শুকিয়ে লেলিয়ে দেওয়া হয়েছিল হাউন্ডটাকে। খুব সম্ভব হোটেল থেকে খোয়া যাওয়া সেই বুটটা ধরা হয়েছিল নাকের সামনে। একই গন্ধ এর জামা প্যান্ট বুটতে পেয়ে তাড়া করে এনেছে এত দূর। এ ব্যাপারে একটা অত্যন্ত অসাধারণ রহস্য কিন্তু এখনো পরিষ্কার হলো না। অন্ধকারের মধ্যে সেলডন বুঝলো কি করে যে হাউন্ড তারা করেছে? ডাক শুনে। বাদার বুকে হাউন্ডের ডাক শুনলেই ওর মতো ডাকাবুকো কয়েদি আতঙ্কে দিশেহারা হয়ে এমন উদ্ভ্রান্তের মতো খানাখন্দ পাহাড় টপকে আকাশ ফাটা চিৎকার ছেড়ে দৌড়োয় না। পলাতক কয়েদি কখনো কুকুরের তাড়া খেয়ে চেঁচিয়ে লোক জড়ো করে নিজেকে ধরিয়ে দেওয়ার ঝুঁকি নেয় না। চেঁচানির ধরন শুনে মনে হলো অনেক দূর থেকে অনেকক্ষণ পর্যন্ত ছুটেছে পেছনে হাউন্ড। তারা করেছে সেই টের পেয়ে। টের পেল কি করে? তার চাইতেও বড় যে রহস্যটা এখনো দুর্বোধ্য রয়ে গেল আমার কাছে, তা হলো এই হাউন্ড। সবার সব ধারণা যদি সঠিক বলেই ধরে নেওয়া হয়, আমি কিছুই ধরে নিই না। বেশ, তো আমার প্রশ্ন হচ্ছে, শুধু রাতেই হাউন্ডটাকে ছেড়ে দেওয়া হয় কেন? জলার বুকে নিশ্চয়ই সবসময় ছাড়া থাকে না, যেখানে খুশি ছুটে বেড়ায় না।
স্যার হেনরি জলায় আছেন না জানলে কখনোই হাউন্ড লেলিয়ে দিত না স্টেপলটন। তোমার আর আমার সমস্যার মধ্যে আমারটাই কিন্তু আরো দুর্ধর্ষ, কেননা তোমার সমস্যার সমাধান শিগগিরই করে ফেলবো, চির রহস্য থেকে যাবে আমারটা। যাই হোক, আপাতত সমস্যাই দেহটা নিয়ে। কি করি বলো তো? শেয়াল দ্বারকাকদের খপ্পরে তো আর ফেলে রাখা যায় না। আমি বলি কি, যে কোনো একটা কুটিরের মধ্যে রেখে দিয়ে চলো, পুলিশকে খবর দিই। জলার ওপর দিয়ে এগিয়ে আসছে একটা মূর্তি, জ্বলন্ত চুরুটের মেরমেরে লাল আভা দেখা যাচ্ছে, চাঁদের আলো পড়েছে মাথায়, দূর থেকেও চেনা যাচ্ছে প্রকৃতিবিদের কর্মঠ আকৃতি, স্ফূর্তিবাদ চালচলন। আমাদের দেখেই থমকে গেলেন, পর মুহূর্তে এগিয়ে এলেন। আরে ডক্টর ওয়াটসন নাকি? এত রাত্রে আপনাকে বাজায় দেখবো আশা করিনি, কিন্তু এ কি সর্বনাশ! কি জখম হলো? স্যার হেনরি নাকি? বেগে আমাদের পাশ দিয়ে ছুটে গিয়ে মৃতদেহের ওপর ঝুঁকে পড়লেন স্টেপলটন। সশব্দে নিঃশ্বাস নেওয়ার চকিত আওয়াজ শুনলাম, চুরুট খসে পড়ল আঙুলের ফাঁক থেকে। বললেন তোতলাতে তোতলাতে, কে? সেলডন, প্রিন্সটাউন জেল থেকে যে পালিয়েছিল। পাঙাশপানা বিকট মুখ ফিরিয়ে আমাদের দিকে তাকালেন, কিন্তু অসম্ভব মনোবল তার। অদ্ভুত কায়দার বিস্ময় আর নৈরাশ্যবোধকে নিমেষে দমিয়ে ফেললেন। সচকিত তীক্ষ্ণ চোখে পর্যায়ক্রমে তাকালেন আমার আর হোমসের পানে। কি সর্বনাশ! কি যাচ্ছে তাই ব্যাপার! মারা গেল কিভাবে? পাহাড় থেকে পড়ে মাথার খুলি গুড়িয়ে গেছে মনে হচ্ছে। বাদায় বেড়াচ্ছিলাম আমরা দুই বন্ধু, চিৎকার শুনে এসে দেখি এই কাণ্ড। চিৎকার আমিও শুনেছিলাম, সেই জন্যই ছুটে এসেছি। স্যার হেনরির কথা ভেবে বসে থাকতে পারলাম না। স্যার হেনরির কথাই বিশেষ করে ভাবলেন কেন? প্রশ্নটা ফস করে বেরিয়ে এলো মুখ দিয়ে। আমি তাকে আসতে বলেছিলাম বলে না সে অবাক হয়েছিলাম। বাদার বুকে ওরম চিৎকার শুনে ভয় হলো। বিপদে পড়লেন নাকি? চিৎকার ছাড়া আর কিছু শুনেছিলেন? না। আপনি শুনেছেন? না। তাহলে জিজ্ঞেস করলেন কেন? চাষাদের গল্প গুজবের কথা কে না জানে বলুন। জলায় নাকি কুকুর ভূত টহল দেয়, গভীর রাতে নাকি তার ডাক শোনা যায়। আজ রাতে সেরকম কোনো আওয়াজ সকরণে কেউ শুনেছে কিনা খোঁজ নিচ্ছিলাম। সেরকম কোনো আওয়াজই শুনিনি, বললাম আমি। বেচারার মৃত্যুর কারণটা কি অনুমান করছেন? উদ্বেগে আর দিনরাত খোলা আকাশের তলায় থেকে মাথা ঠিক রাখতে পারেনি। পাগলের মতো জলায় দৌড়াদৌড়ি করতে গিয়ে পা ফসকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে ফেলেছে। খুবই যুক্তিসঙ্গত অনুমান। মিস্টার শার্লক হোমস, আপনার কি মনে হয়? আপনি দেখছি খুব তাড়াতাড়ি চিনে ফেলেন। ডক্টর ওয়াটসন আসবার পর থেকেই এই অঞ্চলে আপনার আবির্ভাবের প্রত্যাশায় রয়েছি আমরা সকলেই। এসেই দেখলেন ট্র্যাজেডি। তা ঠিক, আমার বিশ্বাস ওয়াটসন ঠিকই বলছে। মর্মন্তুদ এই মৃত্যুর উপযুক্ত কারণ দর্শিয়েছে। অপ্রীতিকর স্মৃতি নিয়ে কালকেই ফিরে যেতে হবে লন্ডনে। কালকেই ফিরে যাবেন? সেই রকমই ইচ্ছে। এখানকার গোলমেলে ব্যাপারগুলোয় কিছু আলোকপাত করতে পারলেন? সাফল্যের আশা সবাই করে, কিন্তু সাফল্য জোটে কজনের ভাগ্যে? তদন্তকারীর একান্ত দরকার ঘটনা, উপকথা নয়, কিংবদন্তি নয়, গুজবও নয়। এই কেসটা সেদিক দিয়ে একেবারে যাচ্ছে তাই। খুব খোলাখুলি এবং অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিমায় কথাগুলো বলে গেল বন্ধুবর। স্টেপলটন কিন্তু তবুও খড়খড়ে চোখে চেয়ে রইলেন তার পানে। তারপর ফিরলেন আমার দিকে। ওকে আমার বাড়ি নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখে আঁতকে উঠতে পারে আমার ছোট বোন। আমার মনে হয় গায়ে কিছু চাপা দিয়ে রাখলে সকাল পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে। সেই ব্যবস্থাই হলো। স্টেপলটনের স্বনির্বন্ধ আমন্ত্রণ সবিনয় প্রত্যাখ্যান করে হোমস আর আমি রওনা দিলাম বাস্কারভিল হল অভিমুখে। একলাই বাড়ি ফিরে গেল প্রকৃতিবিদ। পেছন ফিরে তাকিয়ে দেখলাম বিশাল বাদার ওপরে তার ধীর ও সঞ্চরমান মূর্তি। সেই সঙ্গে দেখলাম চন্দ্রকিরণ বিধৌত রূপলি পাহাড়ের ঢালে একটা কালো ধেবড়া দাগ পলাতক কয়েদি নশ্বর দেহ। শেষ পর্যন্ত মুখোমুখি টক্কর আরম্ভ হলো। একত্রে বাদার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বলল হোমস, শেষ পর্যন্ত মুখোমুখি টক্কর আরম্ভ হলো। লোকটার স্নায়ুর জোরটা দেখলে? ষড়যন্ত্র করে যাকে সরিয়েছে সে যে আসল শিকার নয়,
এটা চোখের সামনে দেখেও কিভাবে সামলে নিল নিজেকে। সাংঘাতিক এই মানসিক আঘাতে দেহ মন পঙ্গু হয়ে যাওয়া উচিত, কিন্তু ওর কি কিছু হলো? ওয়াটসন, লন্ডনেও বলেছি তোমায়, আবার বলছি, এখানে আমাদের ইস্পাত শক্তির সঙ্গে সমানে পাল্লা দেওয়ার মতো এহেন শত্রু জীবনে আর দেখিনি। তোমাকে দেখে ফেললো, এইটাই যা দুঃখ। আমারও দুঃখ হয়েছিল প্রথমটায়, কিন্তু এড়ানোর পথ আর ছিল না। তুমি যে এখানে ও তা জেনে ফেলেছে, এর ফলে ওর ষড়যন্ত্র কোন পথে চলবে বলে মনে হয় তোমার? হয় আরো সতর্ক হবে, না হয় মরিয়ার মতো দুম করে কিছু একটা করে বসবে। অধিকাংশ অপরাধীর মতোই নিজের উপর অত্যাধিক আত্মবিশ্বাস নিয়ে ভাববে হয়তো আমাদের বেবাক বোকা বানাতে পেরেছে। এক্ষুনি গ্রেপ্তার করছি না কেন? ভাই ওয়াটসন, ঠুটো জগন্নাথ হওয়ার জন্য সৃষ্টিকর্তা তোমায় গড়েননি। অদম্য প্রাণ চাঞ্চল্য টকবক করে ফুটছে তোমার মধ্যে, এই জিনিস তোমার সহজাত। তর্কের খাতিরে ধরো আজ রাতেই ওকে গ্রেপ্তার করে ফেললাম, কিন্তু সেটা করে কি লাভটা হয় বলতে পারো? ওর বিরুদ্ধে কিছুই আমরা প্রমাণ করতে পারবো না। পুরো চক্রান্তটার এইটাই হলো মহা শয়তানি সুচতুর ধরিবাজ। মানুষকে দিয়ে মানুষ মারার ষড়যন্ত্র করলে না হয় একটা প্রমাণ পাওয়া যেত, কিন্তু বিরাট একটা কুকুরকে কাঠগড়ায় টেনে নিয়ে কুকুরের মালিকের গলায় তো আর ফাঁসির দড়ি গলাতে পারবো না। কিন্তু কেসটা তো খাড়া করে ফেলেছি। কেসের ছায়া পর্যন্ত খাড়া করতে পারিনি, শুধু অনুমান আর কল্পনা করেছি। প্রমাণহীন গল্প নিয়ে কোর্টে গেলে টিটকিরি মেরে তাড়িয়ে দেবে। স্যার চার্লসের মৃত্যুটা তো মিথ্যে নয়। মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে, কিন্তু সারা শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। তুমি আমি জানি নিদারুণ ভয়ে তার প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়েছিল। ভয়টা কেন পেয়েছিলেন তাও জানি, কিন্তু 12 জন নিরেট জুরিকে তা বোঝাবো কি করে বলতে পারো? হাউন্ডের কোনো চিহ্ন কি সেখানে ছিল? কোথায় তার ছুচলো দাঁতের দাগ? মরাকে হাউন্ড কামড়ায় না ঠিকই, স্যার চার্লসের নাগাল ধরার আগেই সে ভয়ে তিনি মারা গেছিলেন, কিন্তু এসব তো প্রমাণ করতে হবে। প্রমাণ করবার অবস্থায় এখনো আমরা পৌঁছইনি। বেশ তো, আজ রাতেও কি পৌঁছইনি? না, আজ রাতেও অবস্থার বিশেষ উন্নতি ঘটেনি। হাউন্ড আরেকটা মানুষের মৃত্যুর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক সূত্র এবারও নেই। দুজনেই কেউই সচক্ষে দেখিনি হাউন্ডটাকে, শুধু ডাক শুনেছি, কিন্তু সে যে বেচারাকে তারা করেছিল তা প্রমাণ করতে পারবো না। মোটিভ একেবারেই নেই। না ভাইয়া না, এই মুহূর্তে কেস এখনো কাঁচা, এই সত্য তোমাকে স্বীকার করতেই হবে। কেসকে পাকা করার জন্য যে কোনো ঝুঁকি নিয়েও আরো অপেক্ষা করতে হবে। কি করবে বলে ঠিক করেছো? পরিস্থিতিটা স্পষ্ট করে তুলতে পারে কেবল মিসেস লরা লায়ন্স। বিরাট ভরসা রয়েছে তার উপর। এছাড়া আবার নিজস্ব একটা প্ল্যানও আছে। কালকের দিনটা অনেক খারাপের মধ্যে দিয়ে যাবে ঠিকই, কিন্তু আশা আছে দিন ফুরোনোর আগেই পরিস্থিতি আয়ত্তে আনবো। এর বেশি কিছু আর ওর কাছ থেকে বার করতে পারলাম না। বাস্কারভিল হল পর্যন্ত সমস্ত রাস্তা চিন্তায় ডুবে রইল হোমস। ভেতরে আসবে নাকি? আসবো, আর লুকোছাপার কোনো কারণ দেখছি না। কিন্তু আমার শেষ কথাটা শুনে রাখো ওয়াটসন, হাউন্ড সম্পর্কে কোনো কথা বলবে না স্যার হেনরিকে। সেলডনের মৃত্যুর কারণটা স্টেপলটন যেমন বিশ্বাস করাতে চেয়েছিলেন আমাদের, ওদের ভাবতে দাও সেইভাবে। যতদূর মনে পড়ে রিপোর্টে তুমি লিখেছিলে আগামীকাল স্টেপলটনদের বাড়িতে খেতে যাবেন স্যার হেনরি। তখনই অতি কঠোর পরীক্ষা হয়ে যাবে তার স্নায়ু শক্তির। তার আগে আর পরীক্ষা নিতে যেও না। খেতে তো আমিও যাচ্ছি। অছিলা করে ওকে একলাই পাঠাবে, তুমি যাবে না। ও ব্যবস্থা হয়ে যাবে খন। যাই হোক, দেরি অনেক হলো, ডিনার না পেলেও নৈশ আহার পাওয়া যাবে। শার্লক হোমসকে দেখে স্যার হেনরি যতটা অবাক হলেন তার চাইতেও বেশি খুশি হলেন, কেননা দিন কয়েক ধরে আশা করছিলেন সাম্প্রতিক ঘটনার আকর্ষণে লন্ডন থেকে আসবে হোমস। বন্ধুবরের সঙ্গে মালপত্র নেই এবং না থাকার কোনো ব্যাখ্যাও নেই শুনে একটু ভুরু তুললেন। গোপনে সব বুঝিয়ে বললাম এবং একটু দেরি করে নৈশ আহারে বসে আমাদের অভিজ্ঞতার কিছু কিছু তাকে নিবেদন করলাম।
ওর পক্ষে যতটুকু জানা দরকার তার বেশি অবশ্য একটা অপ্রীতিকর কর্তব্য সারতে হলো। ব্যারিমুর আর তার স্ত্রীকে ডেকে জানাতে হলো সেলডনের শোচনীয় মৃত্যু সংবাদ। ব্যারিমুরের কাছে খবরটা অপ্রশমিত স্বস্তিবোধের কারণ হলেও কেঁদে অ্যাপ্রন ভিজিয়ে ফেলল তার স্ত্রী। দুনিয়ার সামনে সেলডন একটা জঘন্য হিংস্র পুরুষ ছাড়া কিছুই নয়, অর্ধ পশু অর্ধ দানবের সংমিশ্রণ। কিন্তু দিদির কাছে সে সেই ছোট্ট একগুঁয়ে খোকা, দিদির হাত জড়িয়ে ধরে বড় হয়ে ওঠা ছোট্ট দুষ্টু ভাইটি। যে পুরুষের মৃত্যুতে শোক করার মতো একজন নারীরও অভাব হয়, তার মতো অভিশপ্ত অভাগা আর নেই। ব্যারনেট বললেন, ওয়াটসন সকালে বেরিয়ে যাওয়ার পর ঘরদোর মোছামুছি করছিলাম আমি। কথা রাখার জন্যে আমার কিন্তু বেশ খানিকটা কৃতিত্ব প্রাপ্য হয়েছে। একলা বেরোবো এ কথা যদি আপনাদের না দিতাম, সন্ধেটা আজকে ভালোই কাটত। কেননা স্টেপলটন খবর পাঠিয়েছিলেন ওদের ওখানে যাওয়ার জন্য। শুষ্ক কণ্ঠে হোমস বলল, সন্ধেটা আরো ভালোভাবে যে কাটতো তাতে কোনো সন্দেহই নেই আমার। আপনার ঘাড় মটকানোর জন্য আমরা শোক আর অনুতাপে জ্বলে পুড়ে মরছিলাম শুনলে নিশ্চয়ই খুশি হবেন না? চোখের পাতা পুরো খুলে গেল স্যার হেনরির। সে আবার কি? বেচারা আপনার পোশাক পরে বেরিয়েছিল। পুলিশের ঝামেলায় পড়তে পারে আপনার চাকর, এ পোশাক সেই তাকে দিয়েছিল। তা নাও হতে পারে, যতদূর জানি কোনো পোশাকই চিহ্ন নেই। তাহলে আপনার চাকরের কপাল ভালো, শুধু তাই নয় আপনাদের সকলেরই। কেননা আপনারা প্রত্যেকেই এ ব্যাপারে আইন বিরোধী কাজ করেছেন। ওয়াটসনের রিপোর্টের ভিত্তিতে দোষী আপনারা প্রত্যেকেই। বিবেকবান গোয়েন্দা হিসেবে বাড়িশুদ্ধ সবাইকে গ্রেপ্তার করাটা আমার প্রথম কর্তব্য হওয়া উচিত। কিন্তু কেস কতদূর এগোলো? জট ছাড়াতে পারবেন? এখানে আসার পর আমি আর ওয়াটসন যে তিমিরে ছিলাম এখনো সেই তিমিরেই রয়েছি। খুব বেশি আর দেরি হবে বলে মনে হয় না। তার আগেই পরিস্থিতি অনেকটা প্রাঞ্জল করতে পারবো। ব্যাপারটা অসাধারণ জটিল আর অত্যন্ত কঠিন। কতগুলো বিষয়ে এখনো আলোকপাত প্রয়োজন, অবশ্য তার সূচনাও দেখা দিয়েছে। ওয়াটসন নিশ্চয়ই জানিয়েছে আপনাকে এর মধ্যে আমাদের একটা অভিজ্ঞতা লাভ ঘটেছে। জলার বুকে হাউন্ডের ডাক আমরা দুজনেই শুনেছি, কাজেই কিংবদন্তিটা একেবারেই অলিক বা নিছক কুসংস্কার মানতে পারছি না। পশ্চিমে থাকার সময় কুকুর নিয়ে কিছু কাজ করতে হয়েছিল আমাকে। ডাক শুনলেই ধরতে পারি। এই কুকুরকে যদি ধরতে পারেন, মুখবন্ধনী পরিয়ে গলায় চেন দিয়ে বাঁধতে পারেন, তবেই বলবো আপনি সর্বকালের শ্রেষ্ঠ গোয়েন্দা। সাহায্য যদি করেন তাহলে মুখ বন্ধনী পরিয়ে গলায় চেন দিয়ে বাঁধতে পারবো বলেই আমার মনে হয়। যা বলবেন তাই করব। চমৎকার। আরো একটা কথা বলবো, অন্ধের মতো যা বলবো তাই করতে হবে। কথায় কথায় প্রশ্ন করলে চলবে না। যা চাইবেন তাই হবে। যদি করতে পারেন তাহলে জানবেন ছোট্ট এই সমস্যার সুরাহা শিগগিরই হয়ে যাবে। আমার বিশ্বাস। আচমকা কথা বন্ধ করে আমার কাঁধের উপর দিয়ে স্থির চোখে শূন্যে তাকালো হোমস। ল্যাম্পের আলো আশ্রে পড়ল মুখাবয়বে। দেখলাম মুখের একটা পেশিও নড়ছে না। তন্ময় হয়ে রয়েছে চোখের চাহনি, ঠিক যেন একটা নিখুঁত খোদাই অত্যুৎকৃষ্ট প্রস্তর মূর্তি। মূর্তিমান প্রত্যাশা আর সতর্কতা। কি হলো? চেঁচিয়ে উঠলাম দুজনেই। চোখ নামালো হোমস। স্পষ্ট দেখলাম একটা অত্যন্ত আবেগ চাপার চেষ্টা করছে, মুখভাব সংযত, কিন্তু দুই চক্ষু কৌতুক তরলিত। উল্টো দিকে দেওয়ালে প্রলম্বিত সারি সারি প্রতিকৃতির দিকে হস্ত সঞ্চালন করে বলল, সমজদারের প্রশংসা গ্রহণ করুন। আমি যে আর্টের খবর রাখি ওয়াটসন তা মানতেই চায় না। তবে সেটা নিছক ঈর্ষা, কেননা এ ব্যাপারে দুজনের মত দুরকম। এই ছবিগুলো কিন্তু সত্যি উঁচু দরের। একটু অবাক হয়ে বন্ধুবরের পানে তাকিয়ে স্যার হেনরি বললেন, ভালো লাগলো আপনার প্রশংসা। এসব জিনিস খুব একটা বুঝি এমন ভান করতে চাই না। ছবির চাইতে ঘোড়া বা কম বয়সী বলদের কদরটা বুঝি বেশি। এইসব জিনিসের জন্য সময় পান জানতাম না। ভালো জিনিস দেখলে বুঝতে পারি
এখন যা দেখেছি তা উঁচু দরেরই জিনিস বলতে পারি। ওদিকে নীল সিল্ক পরা ওই যে ভদ্রমহিলা, উনি নিশ্চয়ই নেলার। মাথায় পরচুলা পরা এই যে মোটাসোটা ভদ্রলোক, ইনি নিশ্চয়ই রেনল্ডস। সবই পারিবারিক প্রতিকৃতি, তাই না? প্রত্যেকটা। নাম জানেন? ব্যারিমোর শিখিয়ে দিয়েছে, শিক্ষাটা রপ্তও করেছি মোটামুটি। টেলিস্কোপ নিয়ে এই ভদ্রলোককে? রিয়ার অ্যাডমিরাল বাস্কারভিল ওয়েস্ট ইন্ডিজে রোডনিতে মোতায়েন ছিলেন। নীল কোট পরে হাতে পাকানো কাগজ নিয়ে যিনি দাঁড়িয়ে, উনি স্যার উইলিয়াম বাস্কারভিল, পিটের অধীনস্থ হাউস অফ কমন্স কমিউনিটির চেয়ারম্যান ছিলেন। আমার সামনে এই যে অশ্বারোহী সৈনিক, গায়ে কালো মকমলার লেস, ইনি কে? এর সম্পর্কে জানার অধিকার আপনার আছে। ইনি রত্নষ্টের মূল। বাস্কারভিলস হাউন্ডের শুরু যিনি করেছেন, বদমাইশ শিরোমণি হিউগো। একে ভুলতে পারবো বলে মনে হয় না। সাগ্রহে সবিস্ময়ে স্থির চোখে চেয়ে রইলাম প্রতিকৃতির দিকে। হোমস বলল, কি আশ্চর্য! দেখে তো খুব শান্ত কুণ্ঠিত মানুষ বলে মনে হয়। চোখের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি খোদ শয়তান যেন ওত পেতে রয়েছে। আমি ভেবেছিলাম দুর্বৃত্ত ধরনের আরো বলিষ্ঠ চেহারা দেখব। এটাই যে যথার্থ ছবি সে বিষয়ে ভুল নেই। নাম আর 1647 তারিখটা পেছনের ক্যানভাসে লেখা রয়েছে। আর বেশি কথা বলল না হোমস, কিন্তু প্রাচীন রাজন্য প্রতিকৃতির প্রতি খুবই আকৃষ্ট হয়েছে দেখা গেল। সামনের ছবির দিকে চেয়ে থেকে শেষ করলো নৈশ আহার। স্যার হেনরি নিজের ঘরে গেলে পর শুনলাম ওর চিন্তাধারার বৃত্তান্ত। শোবার ঘরের মোমবাতি হাতে নিয়ে আমাকে ফের নিয়ে গেল খাবার ঘরে এবং উঁচু করে তুলে ধরলো দেওয়ালে প্রলম্বিত কালো মলিন ছবিটার সামনে। কিছু দেখতে পাচ্ছ? পাখির পালক গোজা চওড়া কিনারা টুপির দিকে তাকালাম। কানের পাশে ঝোলা কোকড়া চুল, সাদা লেসের কলার দিয়ে ঘেরা সোজা কঠিন মুখটি খুঁটিয়ে দেখলাম। পাশবিক মুখ মোটেই নয়, কিন্তু নিখুঁত, শক্ত, কঠোর, দৃঢ় সংবদ্ধ পাতলা ঠোঁট, হিমশীতল অসহিষ্ণু চোখ। এইরকম দেখতে চেনো কাউকে? চুয়ালটা অনেকটা স্যার হেনরির মতো। হয়তো একটু আদল আছে, কিন্তু দাঁড়াও তো। চেয়ারের উপর উঠে দাঁড়ালো হোমস। বাঁ হাতে ধরলো আলো, ডান বাহু বেঁকিয়ে চাপা দিল চওড়া টুপি আর লম্বা কোকড়া চুল। আরে সর্বনাশ, বললাম সবিস্ময়ে। ক্যানভাসের বুকে সহসা আবির্ভূত হয়েছে স্টেপলটনের মুখ। এই তো দেখতে পেলে তাহলে। আমার হলো ট্রেনিং পাওয়া চোখ, মুখটাই দেখি, পারিপাট্য বাদ দিই। অপরাধ তদন্তকারীর পয়লা গুণটাই তো ছদ্মবেশ ছুড়ে দেখবার ক্ষমতা। কিন্তু এই যে আশ্চর্য ব্যাপার, ছবিটা ওর বলেও চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ, একেই বলে পূর্বপুরুষের ধারায় প্রত্যাগত বংশধর। আত্মিক ও শারীরিক দিক দিয়েই এটা হলো একটা কৌতূহলোদ্দীপক দৃষ্টান্ত। শুধু পারিবারিক প্রতিকৃতি নিয়েই যদি গবেষণা করা যায়, জন্মান্তরবাদে বিশ্বাস এসে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে ভদ্রলোক বাস্কারভিল বংশের একজন। শুধু তাই নয়, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দখলের চক্রান্ত চালাচ্ছেন। ঠিক তাই। কালক্রমে ছবিটা চোখে পড়ায় একটা অত্যন্ত অবশ্যম্ভাবী সংযোগ সূত্রও হাতে এসে গেল। মিসিং লিংক এখন পরিষ্কার। ওয়াটসন, ভদ্রলোক এখন আমাদের হাতের মুঠোয়। কাল রাত শেষ হওয়ার আগেই জালে পড়বেন। প্রজাপতি বেচারারা যেভাবে ওর জালে আটকে পতপতিয়ে ছটফট করে, উনিও ছটফট করবেন আমাদের জালে। একটা আলপিন, একটা ছিপি আর একটা কার্ড ওকেও গেঁথে রেখে দেব আমাদের বেকার স্ট্রিটের সংগ্রহশালায়। ছবির সামনে থেকে হাসতে হাসতে ফিরে এলো হোমস। এভাবে ওকে বড় একটা হাসতে দেখা যায় না। বিরল এই হাসি যখনই শুনেছি তখনই জেনেছি দিন ঘনিয়ে আসছে কারোর। পরের দিন বেশ ভোরে শয্যা ত্যাগ করলাম, কিন্তু দেখি হোমস উঠেছে আমারও আগে। আমি যখন পোশাক পরছি, ও তখন বাগানের পথ দিয়ে ফিরছে। দুহাত ঘষে কাজ চন্মনে হৃষ্টকণ্ঠে বলল, ওহে, আজ আর নিঃশ্বাস ফেলার সময় নেই। জাল পাতা হয়ে গেছে, টানা শুরু হলো বলে। দিন ফুরোনোর আগেই জানা যাবে পাতলা চোয়াল প্রকাণ্ড পাইক মাছ জালে পড়লো না জাল কেটে বেরিয়ে গেল। বাদায় ঘুরে এলে নাকি? না না, সেলডানের মৃত্যুর খবর গ্রিমপেন থেকে প্রিন্সটনে পাঠিয়ে দিলাম।
তোমাদের কেউই ঝামেলায় পড়বে না। পরম বিশ্বাসী কার্টরাইটকেও খবর পাঠালাম, নইলে বেচারা ভেবে মরত। প্রভু ভক্ত কুকুর যেমন প্রভুর কবর ছেড়ে নড়তে চায় না, ও বেচারিও তেমনি কুটিরের দরজা ছেড়ে আসতো না, হা হুতাশ করে মরত। এরপর কি করবে? স্যার হেনরির সঙ্গে দেখা করব। আরে ওই তো উনি আসছেন। গুড মর্নিং হোমস। আপনাকে ঠিক এখন সেনাধ্যক্ষের মতো মনে হচ্ছে। মুখ্য অফিসারকে ডেকে লড়াইয়ের পরিকল্পনা করেছেন যেন। পরিস্থিতি এখন হুবহু তাই। ওয়াটসন অর্ডার চাইছেন। সে তো আমিও চাইছি। উত্তম কথা। যতদূর জানি আজ রাতে বন্ধুয়া স্টেপলটনের বাড়িতে আপনার আহারের নেমন্তন্ন আছে। আশা করি আপনিও আসবেন। ভাই বোন দুজনেই খুব অতিথিবৎস। আপনাকে দেখে খুব খুশি হবে। ওয়াটসন আর আমার কিন্তু লন্ডন না গেলেই নয়। লন্ডন যাবেন? এই পরিস্থিতিতে আমার বিশ্বাস লন্ডনে থাকলেই আমরা বেশি কাজ করতে পারবো। মুখটা লম্বা হয়ে গেল বেরোনেটের। ভেবেছিলাম এই ব্যাপারের শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন। একার পক্ষে বাস্কারভিল আর বাদা জায়গাটা খুব আনন্দের জায়গা নয়। ভাইয়া, আমার উপর অটল আস্থা রাখুন, যা বলি ঠিক তাই করুন। বন্ধুদের বলবেন আমাদের আসার খুব ইচ্ছে ছিল, এলে খুবই আনন্দ পেতাম, কিন্তু জরুরি তলবে শহরে যেতে হয়েছে। খুব শিগগিরই ডেভনশায়ারে ফিরে আসার ইচ্ছে আছে। কথাগুলো গুছিয়ে বলতে ভুলবেন না নিশ্চয়ই। নেহাতি যদি জোর করেন তাহলে বলতে হবে। বিশ্বাস করুন, এছাড়া কিচ্ছু করার নেই। ব্যারনেটির মেঘাচ্ছন্ন ললাট দেখে বুঝলাম গভীর আঘাত পেয়েছেন। উনি ধরে নিয়েছেন আমরা ওকে ফেলে পালাচ্ছি। বললেন শীতল কণ্ঠে, কখন যাবেন ঠিক করেছেন? ব্রেকফাস্ট খাওয়ার পরেই। কুম্বে ট্রেসি স্টেশন থেকে যাব। ওয়াটসন যাওয়ার ফিরে আসবে তার গ্যারান্টি হিসেবে জিনিসপত্র রেখে যাবে। ওয়াটসন, স্টেপলটনকে একটা চিরকুট লিখে জানিয়ে দাও আসতে পারছো না। আপনাদের সঙ্গে আমারও লন্ডন যেতে মন চাইছে। আমি একা এখানে কেন পড়ে থাকবো বলতে পারেন? কারণ আপনার কর্তব্য কেন্দ্র এইখানে। কারণ আপনি আমাকে কথা দিয়েছেন যে যা বলবো তাই শুনবেন, এবং এখন এইখানে আপনাকে থাকতে বলছি আমি। ঠিক আছে, আমি থাকবো। আর একটা নির্দেশ রয়েছে, অনুরোধও বলতে পারেন। আমার ইচ্ছে আপনি মেরিপিট হাউসে যাবেন গাড়ি করে, পৌঁছে ঘোড়ার গাড়ি বাড়ি পাঠিয়ে দেবেন, আর ওদের জানিয়ে দেবেন হেঁটে বাড়ি ফেরার ইচ্ছা রয়েছে আপনার। বাদার ওপর দিয়ে হেঁটে আসবো? হ্যাঁ। কিন্তু ঠিক এই কাজটাই আপনি আমাকে নিষেধ করেছেন বহুবার। এবার আপনি নিরাপদে হাঁটতে পারেন। আপনার স্নায়ু আর সাহসের ওপর পরিপূর্ণ আস্থা রয়েছে আমার, তাই এই কথা বলছি, না হলে বলতাম না। কিন্তু হেঁটে আসা আজ একান্তই দরকার, সেটা মাথায় রাখবেন। বেশ, তাহলে হেঁটেই আসবো। প্রাণের মায়া থাকলে সোজা রাস্তা ছেড়ে বাদার অন্য কোনো রাস্তায় ভুলেও যাবেন না। সোজা রাস্তা একটাই, মেরিপিট হাউস থেকে গ্রিমপেন রোড, বাড়ি ফেরার যেটা স্বাভাবিক পথ। যা বলছেন ঠিক তাই করব। বাহ, চমৎকার। ব্রেকফাস্ট খেয়েই তবে বেরিয়ে পড়বো ভাবছি। তাহলে লন্ডনে পৌঁছে যাবো বিকেল নাগাদ। গত রাতে হোমস স্টেপলটনকে বলেছিল বটে যে পরের দিন বিদায় নেবে এই অঞ্চল থেকে। তা সত্ত্বেও ওর সফর সূচি শুনে বিস্মিত হলাম। আমাকেও যে সঙ্গে নিয়ে যাবে এটা তখন মাথায় আসেনি আমার। বিশেষ করে যে সময়টা খুবই সংকটপূর্ণ বলে নিজেই বলেছে, ঠিক সেই সময়টাতেই দুজনেরই এ জায়গা ছেড়ে লম্বা দেওয়ার কারণ কিছুতেই বুঝতে পারলাম না। মনে তিলমাত্র সংশয় না রেখে অক্ষরে অক্ষরে হুকুম তামিল করা ছাড়া পথও নেই। তাই যথা সময়ে শুষ্ক বদনে ক্ষুদ্র বন্ধুর কাছে বিদায় নিয়ে 2 ঘন্টা পর পৌঁছলাম কুম্বে ট্রেসি স্টেশনে। গাড়ি ফিরে গেল বাস্কারভিল হলে। প্ল্যাটফর্মে একটা ছেলেকে থাকতে দেখলাম। হুকুম আছে স্যার। কার্টরাইট, এই ট্রেনে তুমি শহরে যাও। পৌঁছে আমার নামে একটা টেলিগ্রাম পাঠাবে স্যার হেনরি বাস্কারভিলকে। বলবে ভুল করে আমি পকেট বইটা ফেলে এসেছি। উনি খুঁজে পেলেই যেন রেজিস্ট্রি কার্ডে আমাকে সেটা বিকাশ স্ট্রিটে পাঠিয়ে দেয়। ইয়েস স্যার। আর স্টেশন অফিসে গিয়ে দেখে আসো আমার নামে কোনো চিঠিপত্র এসেছে কিনা। একটা টেলিগ্রাম নিয়ে ফিরে এলো ছেলেটা। হোমস পড়ল, আমার হাতে দিল।
টেলিগ্রামে লেখা আছে? তার বার্তা পেয়েছি, স্বাক্ষরিন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আসছি, 5:40 পৌঁছবো। ও, সকালেই আমি টেলিগ্রাম পাঠিয়েছিলাম, এটা তার উত্তর। পেশাদার গোয়েন্দাদের মধ্যে ওকেই আমি সেরা বলে মনে করি। ওর সহযোগিতা হয়তো আরো দরকার হতে পারে। ওয়াটসন, মিসেস লরা লরেন্সের সঙ্গে দেখা করলে আমার বিশ্বাস সময়টা ভালোভাবেই কেটে যাবে। ওর লড়াই পরিকল্পনা একটু একটু করে সুস্পষ্ট হয়ে উঠেছে। আমরা যে সত্যিই ফিরে গেছি এই খবরটা স্টেপলটন ভাই বোনদের বিশ্বাস করাচ্ছে ব্যারোনেটকে দিয়ে। আসলে কিন্তু আমরা থেকে যাচ্ছি। ঠিক যখন আমাদের দরকার হবে তখন আমরা ফিরে যাচ্ছি। লন্ডন থেকে পাওয়া টেলিগ্রামের কথাটা যদি স্যার হেনরি উল্লেখ করেন স্টেপলটন ভাই বোনকে, তাহলে সন্দেহের শেষ ছায়াটুকু বিদায় নেবে ওদের মন থেকে। পাতলা চোয়াল মিষ্টি জলের পাইক মাছের চারপাশে আমাদের জাল যে এর মধ্যেই বেশ এঁটে বসেছে, এতক্ষণ এটা টের পেলাম। অফিসে ছিল মিসেস লরা লায়ন্স। খোলাখুলি আর সোজাসুজি কথা আরম্ভ করে দিল শার্লক হোমস। যৎপরনাস্তি তাজ্জব হয়ে গেল মহিলা। স্বর্গত স্যার চার্লস বাস্কাভিলের মৃত্যুকালীন পরিস্থিতি তদন্ত করতে আমি এখানে এসেছি। এ ব্যাপারে আপনি যা বলেছেন এবং যা চেপে গেছেন তা আমার বন্ধু ওয়াটসন আমাকে জানিয়েছে। কি চেপে গেছি? রাত 10টায় স্যার চার্লসকে ফটকে আসতে বলেছিলেন, আপনি স্বীকার করছেন। আমি জানি ঠিক ওই সময় ওই জায়গাতেই মারা গেছেন তিনি। এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্রটা আপনি চেপে গেছেন। কোনো যোগসূত্রই নেই। ও আচ্ছা, তাহলে তো সেক্ষেত্রে বলতে হয় কাকতালীয় বাস্তবিকই অসাধারণ। আমার বিশ্বাস কিন্তু শেষ পর্যন্ত আমি একটা যোগসূত্র বার করবই। মিসেস লায়ন্স, আমি আপনার সঙ্গে অত্যন্ত খোলাখুলি কথা বলতে চাই। আমাদের চোখে স্যার চার্লসের মৃত্যুর ব্যাপার আসলে একটা খুনের কেস, এবং সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেছে তাতে আপনার বন্ধু মিস্টার স্টেপলটন শুধু দোষী নয়, তার সঙ্গে তার স্ত্রীও জড়িয়ে পড়বে। তরাক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল ভদ্রমহিলা, বলল তীক্ষ্ণ স্বরে, তার স্ত্রী? এই ঘটনার গোপন নেই। বোন বলে যাকে এতদিন চালিয়েছেন উনি, তিনি আসলে তার স্ত্রী। ফের আসন গ্রহণ করেছে মিসেস লায়ন। মিসেস লায়ন্স শক্ত মুঠোয় চেপে ধরেছে চেয়ারের হাতল। লক্ষ্য করলাম চাপের চোটে সাদা হয়ে গেছে গোলাপি নখ। ফের বলল, তার স্ত্রী? তার স্ত্রী? উনি তো বিবাহিত নন। কাঁধ ঝাঁকি দিল শার্লক হোমস। প্রমাণ করুন, প্রমাণ করুন। প্রমাণ যদি করতে পারেন তো। পকেট থেকে একখানা কাগজ টেনে বার করতে করতে হোমস বলল, অবশ্যই প্রমাণ করব বলেই তো তৈরি হয়ে এসেছি। এই দেখুন, 4 বছর আগে ইয়র্কশায়ারে তোলা হয়েছিল, স্বামী স্ত্রী পাশে দাঁড়িয়ে। যদিও নাম লেখা রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস ভ্যান্ডেলর, আপনি কিন্তু ওকে দেখলেই চিনবেন, মিসেসকেও চিনবেন যদি কখনো তাকে সচক্ষের আগে দেখে থাকেন। এই দেখুন, বিশ্বাসযোগ্য সাক্ষীর লেখা 3টে দৈহিক বিবরণ। মিস্টার এবং মিসেস ভ্যান্ডেলরকে দেখতে কিরকম 3 জনেই লিখে জানিয়েছেন। তখন ওরা সেন্ট অলিভার্স প্রাইভেট স্কুলে ছিলেন। পড়ে দেখুন, শনাক্ত করতে পারছেন কিনা। চোখ বুলিয়ে নিল মিসেস লায়ন্স। তারপর মরিয়া মহিলার মতো দৃঢ় সংবদ্ধ আড়ষ্ট মুখ তুলে চাইলো আমাদের পানে। বলল, আমার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলে আমাকে বিয়ে করবে কথা দিয়েছে এই লোকটা। লোকটা লোকটা ঠগ, শয়তান, বদমাশ, তাহা মিথ্যে বলেছে আগাগোড়া। আজ পর্যন্ত একটাও সত্যি বলেনি। কিন্তু কেন কেন ভেবেছিলাম যা কিছু হচ্ছে আমার ভালোর জন্যই হচ্ছে। কিন্তু এখন দেখছি আমি ওর হাতে যন্ত্র বই, আর কিছু না। আমি যার বিশ্বাসের পাত্রী নই, সেই বা আমার বিশ্বাসের পাত্র হতে যাবে কেন? কেন আমি তাকে আড়াল করে রাখবো তার কুকর্মের ফল ভোগ করা থেকে? যা খুশি জিজ্ঞেস করুন, কিচ্ছু গোপন করব না। একটা কথা শুধু বলে রাখি, বৃদ্ধ ভদ্রলোককে চিঠিখানা লিখবার সময় কল্পনাও করতে পারিনি তার সর্বনাশ করতে যাচ্ছি। উনি যে আমার সত্যিকারের উপকারী বন্ধু ছিলেন। শার্লক হোমস বলল, ম্যাডাম দেখুন, আপনার কথা কিন্তু আমি অক্ষরে অক্ষরে বিশ্বাস করি, কিন্তু আড়ালে আবডালে কি ব্যাপার হয়েছে তা বুঝতে গেলে সমস্ত ঘটনা গোড়া থেকে বলা দরকার। বস্তুগত ত্রুটি থাকলে শুধরে দেবেন। স্টেপলটনই এই চিঠি পাঠানোর জন্য মতলব দিয়েছিল তো আপনাকে? ও মুখে মুখে বলে গিয়েছিল, আমি লিখে নিয়েছিলাম। বিবাহ বিচ্ছেদ বা মোকদ্দমার যা খরচ স্যার চার্লসের কাছ থেকে পাওয়া যাবে, এই উদ্দেশ্যে চিঠি লিখতে বলেছিলেন তো? ঠিক কথা। আর চিঠি পাঠানোর পর ওই সময় আপনাকে যেতে নিরস্ত করেছিলেন তিনি, তাই তো?
বললে তার আত্মসম্মানে লাগবে, অন্য ব্যক্তি টাকা যোগান দেবে, তবে বিবাহ বিচ্ছেদ হবে এবং আমাদের মিল হবে, এটা ভাবা যায় না। সে গরিব হতে পারে, কিন্তু শেষ কপরদকটিও ব্যয় করবে মিলনের অন্তরায় দূর করার জন্য। ভদ্রলোকের চরিত্রে বেশ দৃঢ়তা আছে দেখা যাচ্ছে, নীতিতে অবিচলিত থাকেন। তারপর খবর থেকে মৃত্যু সংবাদ পড়া পর্যন্ত আর কিছু শোনেননি আপনি, তাই তো? না স্যার, চার্লসের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্টের কথা যেন কাকপক্ষীও জানতে না পারে, এই মর্মে হলফ করিয়ে নিয়েছিলেন নিশ্চয়ই আপনাকে দিয়ে। হ্যাঁ, মৃত্যুটা অত্যন্ত রহস্যজনক। ঘটনাটা ফাঁস হয়ে গেলে পুলিশ নিশ্চয়ই আমাকে সন্দেহ করবে। দারুণ ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল বলতে পারেন। তা ঠিক, আপনি কিন্তু সন্দেহ করেছিলেন। দ্বিধায় পড়ল মিসেস লায়ন্স, চোখ নামিয়ে নিয়ে বলল, ওকে আমি চিনি। আমার উপর যদি আস্থা রাখতে পারতো, আমি তার মর্যাদা নিশ্চয়ই দিতাম। মুটের উপর আমার বিশ্বাস আপনি সেফ কপাল জোরে বেঁচে গেছেন। আপনি ওকে কবজায় পেয়েছেন, উনি তা জানতেন, তারপরেও আপনি বেঁচে আছেন, এখনো এটাই যথেষ্ট। মাস কয়েক খাড়া পাহাড়ের কিনারা দিয়ে হেঁটেছেন জানবেন, জীবন ঝুলছিল সুতোর ওপর। মিসেস লয়েন্স, এবার সুপ্রভাত জানিয়ে আপনার থেকে আমরা বিদায় নেব। খুব শীঘ্রই ফের যোগাযোগ হবে। শহর থেকে এক্সপ্রেস ট্রেন পৌঁছানোর প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকার সময় হোমস বলল, ক্রিস ক্রমশ নিটল হয়ে আসছে, একটার পর একটা বাধা সামনে থেকে সরে যাচ্ছে। অত্যন্ত আধুনিক, চাঞ্চল্যকর এবং অসাধারণ যত অপরাধ অনুষ্ঠিত হয়েছে, এ কেস তার মধ্যে একটা। খুব শীঘ্রই কেসটা একটা পরস্পর সংযুক্ত একটানা বিবরণ শোনাবার পরিস্থিতিতে পৌঁছাবো। অপরাধ তত্ত্বের ছাত্ররা অনুরূপ অপরাধের সন্ধান পাবে 1866 সালে অনুষ্ঠিত লিটন রাশিয়ার গ্রেনানো কেসে। নর্থ ক্যালেনরির অ্যান্ডারসনের হত্যাগুলো ঠিক এইরকমই বটে, কিন্তু এই কেসের একেবারে নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে। এখনো পর্যন্ত দেখো, চতুর চূড়ামণি এই লোকটার বিরুদ্ধে স্পষ্ট কোনো কেসই খাড়া করা যায়নি, কিন্তু আজ রাতে শয্যা গ্রহণের আগেই যদি তা স্পষ্ট না হয়, তাহলে কিন্তু আমি খুব অবাক হব। প্ল্যাটফর্ম কাঁপিয়ে ফোঁস ঝনঝন শব্দে এসে পৌঁছলো লন্ডন এক্সপ্রেস। প্রথম শ্রেণীর একটা কামরা থেকে তরাক করে লাফিয়ে নামলো ছোটখাটো চেহারার বুলডগ টাইপের অতি চটপটে একটা লোক। করমর্দন করলাম তিনজনে। শার্লক হোমসের প্রতি লেস্ট্রেডের সশ্রদ্ধ চাহনি দেখে বুঝলাম প্রথম দিকে একত্র কাজের পর থেকে অনেক শিক্ষাই হয়েছে তার। প্রথম যুক্তিবাদীর অনুমিতি কি পরিমাণ অবজ্ঞা জাগ্রত করত হাতে কলমে কর্মীর অন্তরে, তা এখনো জলজল করছে আমার স্মৃতির পর্দায়। কি খবর আছে? বছরের সবচেয়ে বড় খবর আছে। কাজে নামার আগে হাতে 2 ঘন্টা আছে। আমার মতে সময়টা ভালো কাটবে যদি আমরা এই ফাঁকে ডিনার খাওয়াটা সেরে নিই। লেস্ট্রেড, তারপর ডটমুরে খাঁটি নৈত বাতাস নিঃশ্বাসের সঙ্গে গলার মধ্যে থেকে লন্ডনের কুয়াশাটা ঠেলে দিয়ে বার করো। ডটমুরে যাও না বুঝি কখনো? প্রথম দর্শন এই স্মৃতি জীবনে আর কখনো ভুলবে বলেও তো মনে হয় না। শার্লক হোমসের একটা ত্রুটি আছে, জানি না আর কেউ একে ত্রুটি বলবেন কিনা। পরিকল্পনা সম্পূর্ণভাবে সফল না হওয়া পর্যন্ত সে সম্বন্ধে তিলমাত্র আভাস দিতে নারাজ। এর জন্য কিছুটা দায়ী ওর কর্তৃত্বব্যঞ্জক প্রকৃতি। ধারে কাছে যারা থাকে তাদের উপর আধিপত্য বিস্তার আর তাদের চিত্তে চমক সৃষ্টি ও স্বভাবের একটা বড় বৈশিষ্ট্য। বাকিটা এসেছে ওর পেশাগত সতর্কতা থেকে কোনো ফাঁক রাখতে সে রাজি নয়। ফলে সহযোগী আর অনুচরদের মনে চাপ পড়ে প্রচন্ড উৎকণ্ঠায় ছটফট করতে থাকে ভেতরটা। সামনেই কঠিন পরীক্ষা বা অগ্নি পরীক্ষাই বলা যেতে পারে। শেষ চাল চালতে চলেছি, অথচ সে বিষয়ে শব্দটি করছে না হোমস। কিভাবে বাজিমাত করবে কি করবে না করবে তা মনে মনে আঁচ করা ছাড়া আর পথ দেখছি না। ঠান্ডা হিম বাতাস মুখে আশ্রে পড়তেই রোমাঞ্চিত হলো প্রতিটি স্নায়ু। আসন্ন রোমাঞ্চ সম্ভাবনায় শিউরে উঠল প্রতিটি অনুপরমাণু। অন্ধকারে দুপাশে জেগে উঠল সংকীর্ণ রাস্তার পর রাস্তা। বুঝলাম এসে গেছে রহস্যাবৃত বাধা। কদম কদম ঘোড়া এগোচ্ছে, আমরাও কদম কদম এগোচ্ছি চূড়ান্ত অ্যাডভেঞ্চার অভিমুখে। চাকা ঘুরছে এবং প্রতিটি ঘূর্ণনের সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে অজ্ঞাত ভয়ঙ্কর। 2 চাকার খোলা ঘোড়ার গাড়িটা ভাড়া করা। চালক বসে থাকায় প্রাণ খুলে কথা বলতে পারছি না। বাধ্য হয়ে সময় কাটাচ্ছি অকিঞ্চিতকর কথাবার্তায়।
অথচ তখন উৎকণ্ঠা, আবেগ আর আসন্ন সম্ভাবনার চিন্তায় টান টান হয়ে রয়েছে প্রতিটি স্নায়ু। ফ্র্যাঙ্কল্যান্ডের বাড়ি পেরিয়ে আসার পর যখন বুঝলাম বাস্কারভিল হল এসে গেছে এবং কর্মক্ষেত্র আর দূরে নেই, তখন কিছুটা রেহাই পেলাম অস্বাভাবিক এই সংযমের কবল থেকে। দরজা পর্যন্ত গাড়ি নিয়ে আর গেলাম না, নেমে পড়লাম ইউবিথির গেটে। ভাড়া মিটিয়ে দিলাম। তৎক্ষণাৎ গাড়ি নিয়ে কুম্বেটাসে ফিরে যেতে হুকুম দিলাম গাড়োয়ানকে। তারপর পদব্রজে রওনা হলাম মেরিপিট হাউস অভিমুখে। লেস্ট্রেড, তুমি সশস্ত্র তো? ট্রাউজার্স যতক্ষণ আছে, ট্রাউজার্স একটা হিপ পকেটও আছে। হিপ পকেট যতক্ষণ আছে, তার মধ্যে একটা বস্তুও আছে। ভালো, আমি আমার এই বন্ধুটিও জরুরি অবস্থার জন্য প্রস্তুত হয়ে এসেছি। মিস্টার হোমস এবারে অনেক এগিয়ে গেছেন দেখছি। এখন কিসের খেলা খেলতে চলেছেন? এখন শুধু অপেক্ষা করার খেলা। যাই বলুন, জায়গাটা খুব আহামরি নয়, প্রাণে পুলক জায়গার মতো নয়। সামনে যেটা বাড়ি আলো দেখা যাচ্ছে, ওই হলো মেরিপিট হাউস। আমাদের যাত্রাপথের শেষ। একটা অনুরোধ, পা টিপে টিপে হাঁটো, ফিস ফিস করে কথা বলো, একদম জোরে কথা নয়। যেন বাড়ির দিকে যাচ্ছি এইভাবেই হাঁটছিলাম রাস্তা বরাবর, কিন্তু 100-2 গজ ব্যবধান থাকতেই হোমস দাঁড় করিয়ে দিল আমাদের। বলল, এতেই হবে। ডান দিকের এই পাথরগুলোর পদ্মার মতন বেশ চমৎকার আড়াল করে দিয়েছে আমাদের। হ্যাঁ, ওত পেতে ওখানেই বসে থাকবে। লেস্ট্রেড, এই ফাঁকটায় ঢুকে পড়ো। ওয়াটসন, তুমি তো বাড়ির ভিতরে গিয়েছিলে, তাই না? ঘরগুলো কোথায় কিভাবে আছে বলতে পারো? এইদিকে জাফরি কাটা জানলাগুলো কিসের? রান্নাঘরের জানলা মনে হচ্ছে। তার ওই দিকে যে জানলাটা খুব ঝলমল করছে, ওটা কিসের? নিশ্চয়ই খাবার ঘর। খড়খড়ি তোলা রয়েছে। এখনকার জমি তোমার চেনা। গুড়ি মেরে নিঃশব্দে এগিয়ে গিয়ে দেখে এসো কি করছে ওরা। খবরদার, ঘাপটি মেরে যে দেখছো, এটা যেন ওরা টের না পায়। পা টিপে টিপে গেলাম রাস্তা বেয়ে। মাথা দাবানো ঘেরা ফলের বাগানের পাশ দিয়ে একটা পাঁচিল ঘেরা পুরো বাড়িটা। হেঁট হয়ে দাঁড়ালাম পাঁচিলটার পেছনে। ছায়ায় গা ঢেকে গুড়ি মেরে এগিয়ে গিয়ে এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখান থেকে পর্দাহীন জানলার মধ্যে দিয়ে সোজাসুজি ভেতরের দৃশ্য দেখা যায়। ঘরে রয়েছে দুজন পুরুষ মানুষ, স্যার হেনরি এবং স্টেপলটন। গোল টেবিলের দুপাশে বসে দুজনেরই মুখের পাশের দিক ফেরানো রয়েছে কফি আর সুরা। স্টেপলটন তরবর করে কথা বলে চলেছেন, প্রাণ শক্তি যেন বিচ্ছুরিত হচ্ছে। স্যার হেনরি কিন্তু ফ্যাকাশে এবং অন্যমনস্ক। অলক্ষণে বাধার ওপর দিয়ে একলা হেঁটে যেতে হবে ভেবেই বোধহয় মুষ্টে পড়েছেন। কথা বলতে বলতে স্টেপলটন একবার উঠে দাঁড়ালেন, ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। স্যার হেনরি ফের গ্লাস ভরে নিয়ে চেয়ারে হেলান দিয়ে চুরুট টানতে লাগলেন। দরজায় ক্যাচ ক্যাচ আওয়াজ শুনলাম। কাকড়ের ওপর বুট জুতোর কর্মর আওয়াজ কানে ভেসে এলো। আমি যে পাঁচিলের আড়ালে লুকিয়ে আছি সেই পাঁচিলের অন্যদিকে এগিয়ে গেল পায়ের আওয়াজ। মাথা তুলে দেখলাম ফলের বাগানের কোণে একটা আউট হাউসের দরজার সামনে থমকে দাঁড়ালেন প্রকৃতিবিদ। চাবি ঘুরিয়ে তালা খুলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত খড়মড় আওয়াজ শোনা গেল ভেতরে। মিনিট খানেক ভেতরে থেকেই ফের বেরিয়ে এলেন স্টেপলটন, দরজায় তালা দিলেন, আমার সামনে গিয়ে ঢুকলেন বাড়িতে। অতিথির সামনে গিয়ে বসবার পর গুড়ি মেরে ফিরে এসে সঙ্গীদের বললাম কি কি দেখেছি। বলা শেষ হলে হোমস জিজ্ঞেস করলো, ভদ্রমহিলা ওখানে নেই বলছো? না। তাহলে উনি কোথায়? রান্নাঘর ছাড়া আর কোনো ঘরে তো আলো জ্বলছে না। আমার মাথায় আসছে না। আগেই বলেছি সুবিশাল গ্রিমপেন পঙ্কভূমির ওপরে গাঢ় সাদা কুয়াশা ভাসছিল। দেখা গেল ভাসতে ভাসতে কুয়াশাটা আমাদের দিকে এগিয়ে আসছে। অত্যন্ত জমাট গাঢ় সুস্পষ্ট প্রাচীরের মতোই তা মন্থর গতিতে অবিচল ভাবে আসছে আমাদের দিকে। চাঁদের আলোয় বিরাট তুহিন ক্ষেত্রের মতো ঝকমক করছে ভাসমান কুয়াশা। কুয়াশা ছুঁড়ে মাথা তুলে রয়েছে দূরে দূরে কারো পাহাড়গুলোর এবড়ো খেবড়ো শীর্ষদেশ। হোমসের মুখ ঘুরে গেল সেই দিকে এবং ধীর গতি আগুয়ান শ্বেত কুয়াশার পানে তাকিয়ে বললে অস্ফুট অসহিষ্ণু কণ্ঠে, ওয়াটসন, এই যে নড়ছে দেখছি, গুরুতর কিছু কি? খুবই গুরুতর। আমার সমস্ত প্ল্যান ভন্ডুল করে দিতে পারে শুধু এই একটা জিনিস। ওর আসার সময় হয়েছে। এখনই তো 10টা বাজে। কুয়াশা রাস্তা ঢেকে যাবার আগে যদি বেরিয়ে পড়েন তবেই সফল হবে আমার প্ল্যান। প্রাণে বেঁচে যাবেন উনি। সুনির্মল নৈশ আকাশ ঝকঝক করছে মাথার উপর। তারাগুলো উজ্জ্বল এবং শীতল কোমল অনিশ্চিত প্রভায় সমগ্র দৃশ্যটা দীপ্যমান করে রেখেছে অর্ধচন্দ্র। সামনেই সুবৃহৎ অন্ধকারের পিণ্ডর মতো মেরিপিট হাউসের খাড়া খাড়া চিমনি আর করাতের দাঁতের মতো কাটা কাটা ছাদ স্পষ্ট হয়ে জেগে রয়েছে।
রূপলি চুমকি বসানো আকাশের বুকে, ফলের বাগান আর জলার বুকে বিস্তৃত রয়েছে নিচু নিচু জানলা থেকে বিচ্ছুরিত সোনালী আলোর চওড়া রশ্মি রেখা। একটা রশ্মি রেখা সহসা নিভে গেল, রান্নাঘর ছেড়ে চলে গেল চাকর বাকর। একটাই ল্যাম্প কেবল চলতে লাগলো বসবার ঘরে, যে ঘরে মুখোমুখি বসে সিগার টানছেন দুই পুরুষ মূর্তি। একজনের অন্তরে খুনের সংকল্প, যিনি গৃহস্বামী, আরেকজন জানেন না কি ঘটতে চলেছে, তিনি অতিথি। দুজনেই মশগুল গল্পে। বাধার অর্ধেক চাপা পড়ে গেছে সাদা পশমের মতো সুবিশাল কুয়াশা প্রাচীরে। মিনিটে মিনিটে বাড়ির দিকে এগিয়ে আসছে মহাকায় শ্বেতপিণ্ড আলোকিত জানলার স্বর্ণাভ ক্ষেত্র। এর মধ্যেই হালকা পেঁজা তুলোর মতো সঞ্চয়মান কুয়াশা স্তবক দেখা দিয়েছে। ফলের বাগানের দূরস্থিত প্রাচীরের মধ্যে অদৃশ্য হয়েছে কুয়াশা জবনিকায়। কুণ্ডলি পাকানো শ্বেত বাষ্পের মধ্যে দাঁড়িয়ে যেন হি হি করে কাঁপছে বৃক্ষসারি। মালার মতো বাড়ির দুপাশ ঘিরে গাঢ় কুয়াশা গড়িয়ে এলো সামনের দিকে, এবং নিরেট নিচ্ছিদ্র প্রাচীরের মতো ফের এক হয়ে এগিয়ে এলো আমাদের দিকে। ছায়াছন্ন সমুদ্রে ভাসমান বিচিত্র জাহাজের মতো কেবল দেখা গেল মেরিপিট হাউসের ওপর তলার ছাদখানা। আতীব্র আবেগে সবলে পাথরের উপর হাত ঠুকলো হোমস, অসহিষ্ণুভাবে পদাঘাত করলো মাটিতে। আর 15 মিনিটের মধ্যে রাস্তা ঢেকে যাবে কুয়াশায়, আর আধ ঘন্টা পর আমরা নিজেদের হাতই দেখতে পারবো না। পিছিয়ে গিয়ে উঁচু জমিতে দাঁড়ালে হয় না? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। কুয়াশা প্রাচীর যতই এগোয় আমরাও ততই পেছোই। পেছোতে পেছোতে এসে গেলাম বাড়ি থেকে প্রায় আধ মাইলটাক দূরে। গাঢ় শ্বেত সমুদ্র কিন্তু তখনও এগোচ্ছে বিরামহীন মন্থর গতিতে। চাঁদের আলোয় রূপোর মতো ঝকঝক করছে কিনারা। হোমস বলল, বড্ড দূরে চলে যাচ্ছি। আমাদের কাছে আসার আগে ওর নাগাল ধরে ফেলুক, এটা আমি চাই না। কপালে যাই থাকুক, এ জায়গা ছেড়ে আর নড়ছি না। জয় ভগবান, উনি আসছেন। পায়ের আবার শোনা যাচ্ছে। বাদার নৈশব্দ ভঙ্গ হলো পদধ্বনিতে। পাথরের আড়ালে গুড়ি মেরে বসে পলক্ষীন চোখে চেয়ে রইলাম সামনের রৌপ্য শীর্ষ প্রাচীরের দিকে। পায়ের আওয়াজ আরো কাছে এলো, ঠিক যেন পর্দার আড়াল থেকে কুয়াশা ফুরে বেরিয়ে এলেন যার জন্য পথ চেয়ে বসে থাকা। সুনির্মল নক্ষত্রালোকিত আকাশের তলায় বেরিয়ে এসে বিস্মিত হলেন, চারপাশে চেয়ে দেখলেন, তারপর দ্রুত চরণে পথ বেয়ে এসে আমাদের খুব কাছ দিয়ে পেছনের দীর্ঘ ঢাল বেয়ে উঠতে লাগলেন ওপরে। হাঁটতে হাঁটতে দু কাঁধের ওপর দিয়ে ঘন ঘন তাকাতে লাগলেন পেছনে। কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না। চাপা গলায় গর্জে উঠল হোমস। সঙ্গে সঙ্গে পিস্তলের ঘোড়া তোলার মৃদু কটাং আওয়াজ শুনলাম। সামনে তাকাও, আসছে, সে আসছে। মাটি কামড়ে গুড়ি মেরে এগিয়ে আসা কুয়াশা প্রাচীরের কেন্দ্রস্থল থেকে ভেসে এলো। একটানা মচমচ খসখস শব্দ, ক্ষীণ কিন্তু চটপটে, দ্রুত তেজালো। 50 গজ দূরে এসে গেছে মেঘপুঞ্জ। আতঙ্ক বিস্ফারিত চোখে তিনজনেই চেয়ে রইলাম সেদিকে। না জানি কি শরীরে বিভীষিকা উদ্দাহ বেগে আবির্ভূত হবে ভেতর থেকে। আমি দাঁড়িয়েছিলাম হোমসের কনুইয়ের কাছে। মুহূর্তের জন্য তাকালাম ওর মুখের দিকে। ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে মুখ, অথচ বিজয়োল্লাসে দুই চক্ষু ঝকঝক করছে চাঁদের আলোয়। আচম্বিতে দুটো চোখই যেন আড়স্ত স্থির চাহনি নিয়ে ঠিকরে বেরিয়ে এলো কোটুরের মধ্যে থেকে। বিষম বিস্ময় দ্বিধাবিভক্ত হয়ে গেল দুই ঠোঁট। সেই মুহূর্তে বিকট গলায় ভয়ার্ত চিৎকার ছেড়ে লেস্টেড উপুর হয়ে মুখ গুজে শুয়ে পড়লো মাটিতে। তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম আমি, অবসাদে চেপে ধরলাম পিস্তল। মন কিন্তু পঙ্গু হয়ে গেল কুয়াশার ছায়া থেকে ঠিকরে বেরিয়ে আসা ভয়াবহ আকৃতিটা দেখে। হাউন্ডি বটে, কয়লা কালো অতিকায় হাউন্ড, কিন্তু মর জগতের কোনো মানুষ এই হাউন্ড আজও দেখেনি। গল গল করে আগুন ঠিকরে আসছে উন্মুক্ত মুখবিবর থেকে। ধুমায়িত জ্বলন্ত চাহনি লেলিহান হয়ে রয়েছে দুই চক্ষুতে। নাক মুখ ঘাড় গলকম্বল প্রকট হয়ে উঠেছে লকলকে অগ্নিশিখায়। কুয়াশা প্রাচীর ভেদ করে সেদিন যে কৃষ্ণ কুটিল বর্ণ বর্বর মুখ বিকট হা করে তেড়ে এলো আমাদের দিকে, তার চাইতে হিংস্র, তার চাইতে রক্ত জল করা, তার চাইতে নারকীয় মুখের কল্পনা ঘোর উন্মত্ত মস্তিষ্কের বিকারগ্রস্ত দুঃস্বপ্ন উদিত হয়নি আজ পর্যন্ত। লম্বা লম্বা লাফ মেরে ঢাল বেয়ে আসছে কৃষ্ণকায় প্রকাণ্ড প্রাণীটা। বন্ধুটি যে পথে গিয়েছে ঠিক সেই পথে পদক্ষেপ অনুসরণ করে তীব্র বেগে খচমচ শব্দে এগিয়ে আসছে করালো আকৃতি। অলৌকিক এই প্রেতচ্ছায়া দর্শনে এমন পঙ্গু হয়ে গিয়েছিলাম যে পাশ দিয়ে তার সাত করে বেরিয়ে যাওয়ার পর ফিরে পেলাম স্নায়ু শক্তি। পরক্ষণে যুগপথ গুলিবর্ষণ করলাম আমি আর হোমস। বিকট শব্দে গর্জে উঠল প্রাণীটা। দীর্ঘ টানা আর্তনাদে শিউরে উঠল জলার নৈশব্দ। অন্তত একজনের গুলিও তাহলে লেগেছে।
গুলি খেয়েও কিন্তু থামলো না, নক্ষত্র বেগে প্রকাণ্ড লাফ মেরে ধেয়ে গেল সামনে। বহুদূরে রাস্তার উপরে দেখতে পেলাম ঘুরে দাঁড়িয়েছেন স্যার হেনরি। চাঁদের আলোয় সাদা দেখাচ্ছে মুখখানা, নিশ্চিম আতঙ্কে দুহাত তুলে কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। অসহায় ভাবে শুধু দেখছেন মূর্তিমান দুঃস্বপ্ন তেড়ে আসছে পেছন পেছন, তারই মারিয়ে আসা পথের ধুলোর উপর দিয়ে। হাউন্ডের যন্ত্রণা বিকৃত চিৎকারে কিন্তু আমাদের ভয় কেটে গিয়েছিল। যাকে আঘাত করা যায় সে নিশ্চয় মনোজগতের প্রাণী, এবং আহত যদি করে থাকি বধ করতে পারবো নিশ্চয়। সে রাত্রে হোমস যেভাবে দৌড়ে গেল সেভাবে কোনোদিন কাউকে দৌড়তে দেখিনি। ক্ষিপ্র গতি বলে আমার সুনাম আছে, কিন্তু সেদিন আমি যেমন অক্লেশে পেছনে ফেলে এলাম খর্বকায় পেশাদার ডিটেকটিভকে, ঠিক তেমনই অক্লেশে আমাকে পেছনে ফেলে সামনে ধেয়ে গেল হোমস। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে শুনলাম সামনের রাস্তা থেকে স্যার হেনরির মুহুর্মুহু আর্তনাদ ভেসে আসছে, সেই সঙ্গে গুরু গম্ভীর চাপা গলায় গজরাচ্ছে হাউন্ডটা। আমি ঠিক সময় গিয়ে পড়েছিলাম বলেই দেখতে এলাম শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে আশ্রে ফেলে গলায় দাঁত বসাতে যাচ্ছে জানোয়ারটা। পরে মুহূর্তেই গজরে উঠল হোমসের রিভলভার। পরপর 5টা গুলি প্রাণীদার পার্শ্বদেশে প্রবেশ করিয়ে শূন্য করে ফেললো 5টা নল। তা সত্ত্বেও যন্ত্রণা কাতর শেষ দীর্ঘ বিলাপ ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে প্রাণীটা কটাৎ শব্দে কামড় বসিয়ে দিল শূন্যে। পরক্ষণেই উল্টে গড়িয়ে গেল মাটিতে। 4 থাবা দিয়ে ভয়ানক ভাবে বাতাস আশ্রাতে আশ্রাতে কাত হয়ে গেল দেহ। হাঁপাতে হাঁপাতে হেট হয়ে আমি রিভলভারের নল চেপে ধরলাম জানোয়ারটার বিভৎস ঝকমকে মাথায়, কিন্তু ঘোড়ার টিপ বাড়ার দরকার হলো না। দানব হাউন্ডের মৃত্যু হয়েছে। স্যার হেনরি যেখানে আশ্রে পড়েছিলেন সেইখানেই সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। টান মেরে কলার খুলে ফেললাম আমরা। পাঁজর খালি করা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঈশ্বরের জয়গান করে উঠল হোমস। দেহের কোথাও আঁচড় নেই, মোটেই জখম হননি স্যার হেনরি। যথাসময়ে এসে পড়ে বাঁচাতে পেরেছি তাকে। এর মধ্যেই চোখের পাতা কাঁপতে শুরু করেছে বন্ধুর, নড়াচড়ার সামান্য চেষ্টাও করছেন। ব্যারোনেটের দুপাটি দাঁতের ফাঁকে লেস্ট্রেড ওর ব্র্যান্ডি ফ্লাস্ক গুজে ধরল। ভয়ার্ত চোখ মেলে স্যার হেনরি তাকালেন আমাদের দিকে, বললেন ফিসফিস করে, হে ভগবান, এটা কি? দোহাই আপনাদের, বলুন এটা কি? আর যাই হোক না কেন, এখন অক্কা পেয়েছে, বলল হোমস। জন্মের মতন খতম করে দিয়েছি বাস্কারভিলস ফ্যামিলির ভুতুরে হাউন্ডকে। ধরা ধুলোয় আর তার আবির্ভাব ঘটবে না। শুধু আকার আর দৈহিক শক্তির দিক দিয়েই এক ভয়ঙ্কর প্রাণী। লম্বা হয়ে আমাদের সামনেই পড়ে আছে তার পিলে চমকানো আকৃতি। খাঁটি ব্লাড হাউন্ড নয়, খাঁটি ম্যাস্টিফও নয়। মনে হলো দুইয়ের সংমিশ্রণ, ছোট সিংহিনীর মতোই কৃশ, হিংস্র এবং বিরাট। মরণেও তার বিরাট চোয়াল থেকে যেন নীলচে আগুন ছুঁয়ে ছুঁয়ে ধরা পড়ছে, এবং কোটরে গাঁথা ছোট ছোট ক্রূর চোখ ঘিরে অগ্নি বলয় লক লক করছে। জ্বলন্ত নাক মুখে হাত বুলিয়ে নিজেই চমকে উঠলাম। আমার আঙুলেও ধুমায়িত আগুন দেখা দিয়েছে, দপদপ করে জ্বলছে অন্ধকারে। বললাম, ফসফরাস। ফসফরাস দিয়ে তৈরি একটা মলম, একেই বলে ধুরিবাজি। গন্ধ নেই বলেই গন্ধ শুকে পেছন পেছন ধাওয়া করাটা তার বাগড়ায় নেই। স্যার হেনরি, আপনাকে এই প্রচন্ড ভয়ের মাঝে এগিয়ে দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি তৈরি ছিলাম একটা হাউন্ডের জন্য, কিন্তু এরকম ভয়ানক প্রাণীর জন্য নয়। তাছাড়া কুয়াশার জন্য টক্কর নেওয়ার সময় পর্যন্ত পাইনি। আমার জীবন রক্ষে করেছেন আপনি। প্রথমে বিপন্ন করার পর। আচ্ছা, দাঁড়াবার মতন শক্তি কি পাচ্ছেন? আর এক ঢোক ব্র্যান্ডি দিন, তারপর যা বলবেন করব। এই তো, এবার একটু ধরুন আমাকে, বলুন কি করতে চান। আপনাকে এখানে রেখে যেতে চাই। আজ রাতে আর নতুন অ্যাডভেঞ্চারের মতন অবস্থায় আপনি নেই। এখানে যদি অপেক্ষা করেন, আমাদের যে কেউ আপনার সঙ্গে বাস্কারভিল হল পর্যন্ত যাবে কোন। টলমলি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন স্যার হেনরি, কিন্তু মুখভাব তখনও বিকট বিবর্ণ, হাত পা তখনও ঠক ঠক করে কাঁপছে। সবাই মিলে ধরাধরি করে একটা পাথরে বসিয়ে দিলাম। 2 হাতে মুখ গুজে বসে রইলেন তিনি। মুহুর্মুহু শিহরিত হতে লাগলো প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। হোমস বলল, আপনাকে এখান থেকে ছেড়ে যাব আমরা। কাজ এখনো বাকি, প্রতিটি মুহূর্ত মূল্যবান। কেস হাতের মুঠোয় এসে গেছে, লোকটাকে এবার চাই। দ্রুত পদে হাঁটতে হাঁটতে জেট টেনে নিয়ে বলল, বাড়িতে ওকে পাওয়া সম্ভব এখন নয়। গুলির আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝেছেন তার লীলা খেলা শেষ।
তুমি জেনে রাখো, হাউন্ডের পেছন পেছন এসেছিলেন উনি কাজ পুরোলে ডেকে নেওয়ার জন্য। না না, এতক্ষণে পালিয়েছে। তবু বাড়ি তল্লাশ করে দেখতে হবে আছে কিনা। দরজার দুহাট করে খোলা ছিল। তেড়ে মেরে ভেতরে ঢুকে পড়লাম। বেগে এ ঘর ও ঘর দেখলাম। বিমূঢ়ের মতো তাকিয়ে রইল জরা কম্পিত এক বৃদ্ধ ভৃত্য। করিডরে দেখা হলো তার সঙ্গে। খাবার ঘর ছাড়া কোথাও আর আলো নেই। খপ করে ল্যাম্পটা তুলে নিল হোমস। বাড়ির কোনো অংশ দেখতে বাকি রাখলো না, কিন্তু যার পিছনে ছুটে আসা তার চিহ্ন দেখা গেল না কোথাও। ওপরতলায় উঠে দেখা গেল একটা শয়ন কক্ষের দরজায় তালা দেওয়া। চেঁচিয়ে উঠল লেস্ট্রেড, ঘরের মধ্যে কেউ আছে, নড়াচড়া আওয়াজ শুনতে পাচ্ছি, দরজা খুলুন। ভেতর থেকে একটা ক্ষীণ গোঙানিয়ার খসখস শব্দ ভেসে এলো। পায়ের চেটো দিয়ে তালার ঠিক ওপরে সবলে লাথি মারল হোমস। দড়াম করে খুলে গেল পাল্লা। উদ্ধত পিস্তল হাতে তিনজনেই বেগে ঢুকে পড়লাম ভেতরে, কিন্তু উদ্ধত মরিয়া সেই মহা শয়তানের ছায়া পর্যন্ত দেখতে পেলাম না ঘরের মধ্যে। তার বদলে এমন একটা অদ্ভুত অপ্রত্যাশিত বস্তু প্রত্যক্ষ করলাম যে তিনজনই ক্ষণকাল বিস্ময় বিস্ফারিত চোখে চেয়ে রইলাম ফ্যাল ফ্যাল করে। ঘরটা ছোট মিউজিয়ামের উপযোগী করে সাজানো। দেওয়াল বোঝাই সারি সারি কাচের আধার ভর্তি প্রজাপতি আর মত পোকার বিবিধ সংগ্রহ। বিপজ্জনক এবং জটিল চরিত্রের এই ব্যক্তির অবসর বিনোদনের যা উপাদান। ঘরের কেন্দ্রে একটা সিধে কাঠের বর্গা, পোকায় খাওয়া সেকেলে ছাদের কড়িকাঠ ঠেস দিয়ে রাখার জন্য কোনো এক সময় খাড়া করা হয়েছিল। এই খুঁটির সঙ্গে পেঁচিয়ে বাঁধা রয়েছে একটা মূর্তি, অজস্র কাপড়ের ফেটি এবং বিছানার চাদর দিয়ে আপাত মস্তক বাঁধা থাকায় চেনা মুশকিল পুরুষ না নারী। গলার ওপর দিয়ে একটা তোয়ালে চেপে টেনে নিয়ে গিয়ে কোষে বাঁধা রয়েছে খুঁটির পেছনে, আর একটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে বাঁধা মুখের নিচের দিকে। তার উপরে একজোড়া কৃষ্ণচক্ষু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আমাদের পানে। দুঃখ আর কষ্ট, লজ্জার অপমানের সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে মিশে একটা ভয়াবহ জিজ্ঞাসা প্রকট হয়ে রয়েছে চোখের ভাষায়। মুহূর্তের মধ্যে মুখ থেকে তোয়াল খুলে সারা শরীরের বাঁধন খসিয়ে দিতেই আমাদের সামনে মেঝের উপর লুটিয়ে পড়লেন মিসেস স্টেপলটন। বুকের উপর মাথা ঝুলে পড়তেই দেখলাম ঘাড়ের উপর কষাঘাতের টকটকে লাল স্পষ্ট দাগ। চিৎকার করে উঠল হোমস, জানোয়ার কোথাকার! লেস্ট্রেড, প্যান্ড্রি বোতল দাও, তুলে চেয়ারে বসিয়ে দাও। উৎপীড়ন আর ক্লান্তিতে জ্ঞান হারিয়েছে দেখছি। চোখ মেললেন ভদ্র মহিলা, শুধলেন, উনি উনি নিরাপদ তো? পালিয়েছেন? ম্যাডাম, আমাদের খপ্পর থেকে উনি পালাতে পারবেন না। না না, আমার স্বামীর কথা আমি বলছি না, স্যার হেনরি। নিরাপদ তো? হ্যাঁ। হাউন্ডটা মারা গেছে। পরিতৃপ্তির দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মিসেস স্টেপলটন। ভগবান বাঁচিয়েছেন, ভগবান বাঁচিয়েছেন। উফ, কি শয়তান! দেখুন আমার কি অবস্থা করেছে। এ তো কিছুই নয়, আমার মনটাকেই যে ক্ষতবিক্ষত করে দিয়েছে। মনের উপর অত্যাচার চালিয়েছে, অপবিত্র করে দিয়েছে। সব শৈতান, জীবন ভোর প্রতারণা, নির্জনে বসবাস, দুর্ব্যবহার, সমস্ত যদি জানতাম সবার উপরে আছে তার ভালোবাসা, শুধু এই আশা আঁকড়ে ধরে পড়ে থাকতে পারতাম। কিন্তু কিন্তু এখন জেনেছি তাও মিথ্যে, তাও মিথ্যে তার কাছে। আমি একটা উদ্দেশ্য সিদ্ধির টোপ, একটা যন্ত্র ছাড়া কিছুই নয়। হোমস বলল, ম্যাডাম, তার প্রতি আপনার কোনো সদিচ্ছা যখন নেই, তাহলে বলুন কোথায় গেলে তাকে পাওয়া যাবে। কুকর্মে যদি তার সহায় হয়ে থাকেন, তাহলে এখন তার প্রায়শ্চিত্ত করে আমাদের সাহায্য করুন। পালিয়ে এসে একটা জায়গাতেই যেতে পারে। পঙ্কভূমির একদম মাঝে একটা দ্বীপ আছে। সেই দ্বীপে একটা টিনের পুরনো খনি আছে। হাউন্ড রাখতো সেইখানে। পালিয়ে গিয়ে
যাতে আশ্রয় নিতে পারে, তার ব্যবস্থাও করে রেখেছে সেখানে। সাদা পশমের মতো কুয়াশা প্রাচীর দুলছে জানলার সামনে, সেই দিকে ল্যাম্প তুলে ধরলো হোমস। বলল, দেখেছেন, আজ রাতে গ্রিমপেন পঙ্কভূমিতে পথ চিনে কেউ যেতে পারবে না। হেসে উঠে হাততালি দিলেন মিসেস স্টেপলটন। ভীষণ উল্লাসে ঝিকমিক করে উঠল চোখ আর দাঁত। বললেন, খুঁজে খুঁজে যেতে ঠিক পারবে, বেরোতে আর পারবে না। পথ চেনার কাঠিগুলো দেখতে পাবে না তো আজকের রাতে। পঙ্কভূমির মাঝ দিয়ে পথ চিনে যাওয়ার জন্যে ও আর আমি দুজন মিলে পুঁতেছিলাম সরু লম্বা কাঠের সারি। ইস, আজকেই যদি তুলে ফেলতাম তাহলে ওকে কবজায় পেতে অনায়াসে। বেশ বুঝলাম, কুয়াশা না সরা পর্যন্ত পিছু ধাওয়া করে কোনো লাভ নেই। তাই বাড়ি পাহারা লেস্ট্রেটকে রেখে ব্যারোনেটকে নিয়ে বাস্কারভিল হলে ফিরে এলাম আমি আর হোমস। স্টেপলটনের কাহিনী আর লুকোনো গেল না বটে, কিন্তু সে আঘাত তিনি বুক বেঁধে সহ্য করলেন যখন শুনলেন তার প্রণয়িনীর প্রকৃত কাহিনী। নৈশ অ্যাডভেঞ্চারের নিদারুণ মানসিক আঘাত কিন্তু সহ্য করতে পারলেন না। স্নায়ু বিপর্যস্ত হয়ে যাওয়ার দরুন সকাল হওয়ার আগেই দারুণ জ্বরে বিকারের ঘোরে আবল তাবল বকতে শুরু করলেন। চিকিৎসা শুরু করলেন ডক্টর মর্টিমার। নিয়তির লেখনে দুজনকে একত্রে পৃথিবী ভ্রমণে বেরোতে হয়েছিল। এরপর দীর্ঘ 1 বছর ভূমণ্ডল পর্যটনের পর আগের স্বাস্থ্য আর মন ফিরে পেয়ে অভিশপ্ত ভূসম্পত্তির ভার হাতে তুলে নিয়েছিলেন স্যার হেনরি বাস্কারভিল। অত্যাশ্চর্য এই উপাখ্যানের উপসংহারে এবার দ্রুত পৌঁছচ্ছি। সুদীর্ঘকাল যে কৃষ্ণকুটিল বিভীষিকার নামহীন ভয়ঙ্কর আতঙ্ক ঘিরেছিল এবং যে ভয় বিভীষিকার অবসান ঘটল, শেষ পর্যন্ত এইরকম শোচনীয়ভাবে শ্রোতাদের তার ভাগ দেওয়ার চেষ্টা আমি করেছি। হাউন্ডের মৃত্যুর পরের দিন সকালে কুয়াশা বিদেয় হওয়ার পর মিসেস স্টেপলটন আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন পঙ্কভূমির কেন্দ্র দেশে। যাওয়ার পথ ওরা স্বামী স্ত্রী আবিষ্কার করেছিলেন। এখন স্ত্রীটি পরম আগ্রহে আর বিষম আনন্দে সেই পথ ধরেই নিয়ে গেলেন আমাদের পলাতক স্বামীর সন্ধানে। এই দেখেই উপলব্ধি করতে পারলাম কি নিদারুণ বিভীষিকার মধ্যে জীবন কাটিয়েছেন এই ভদ্র মহিলা। ক্রমশ সরু হয়ে একটা জমি ঢুকে গেছে দূর বিস্তৃত পঙ্কভূমির মধ্যে। জলাভূমির পচা উদ্ভিজ্জ পদার্থে প্যাচপ্যাচে শক্ত মাটির এই সরু অন্তরীপে গিয়ে দাঁড়ালেন ভদ্রমহিলা। অন্তরীপ যেখানে শেষ হয়েছে সেখান থেকে কতগুলো সরু লম্বা কাঠি এখানে সেখানে পোতা রয়েছে কাদার মধ্যে, অর্থাৎ পথটা আঁকা পাকা ভাবে গিয়েছে গুচ্ছ গুচ্ছ নল খাগড়ার মাঝ দিয়ে। সবুজ গাছলা ভর্তি পচা আগাছার নোংরা পাকের মধ্যে দিয়ে পথের সন্ধান পাবে না নতুন মানুষ, দেখেই শিউরে উঠবে। দুর্গন্ধযুক্ত নলবন এবং প্রচুর সরল এঁটেল মাটির মতো আঠালো জলজ উদ্ভিদ থেকে একটা পচা গন্ধ আর পুঁতি গন্ধময় ভারী বাষ্প বেশ এসে আছড়ে পড়ল আমার মুখে। পা ফসকে একাধিকবার উড়ু পর্যন্ত ডুবিয়ে ফেলেছি কালো পাকের মধ্যে। পায়ের তলায় কয়েক গজ জায়গা জুড়ে মৃদু কোমল ভাবে তরঙ্গায়িত হয়েছে, পাক কেঁপে কেঁপে উঠেছে বারংবার। পাকের নাছোড়বান্দা কামড় থেকে পা তুলতে বেগ পেয়েছি প্রতি পদক্ষেপে। ডুবে যাওয়ার পর মনে হচ্ছে অতল অঞ্চল থেকে যেন একটা সাংঘাতিক বৈরী হাত টেনে নামিয়ে নিতে চাইছে কুৎসিত তলদেশে। প্রতিবার পাকের খপ্পরে পা আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে একই অনুভূতি জাগ্রত হয়েছে অন্তরে। ক্রূর কুটিল অভিসন্ধি নিয়ে কে যেন আস্তে আস্তে টেনে নিয়ে যেতে চাইছে পাকের তলায়। বিপদ সংকুলে পথে আমাদের আগে যে একজন গিয়েছে তার প্রমাণ পেলাম একবারই। আঠালো কাদার মধ্যে থেকে তুলো ঘাসের একটা পটি বেরিয়ে গিয়েছে, তার মধ্যে কালো মতো কি যেন একটা ঠেলে বেরিয়ে রয়েছে। পথ থেকে সরে গিয়ে বস্তুটা ধরতে গিয়ে কোমর পর্যন্ত ডুবিয়ে ফেলল হোমস, এবং আমরা টেনে না বার করলে এই জীবনে আলোকে শক্ত মাটিতে পা রাখতে হতো না। একটা পুরনো কালো বুট জুতো তুলে ধরল শূন্যে। ভেতরের চামড়ায় ছাপা রয়েছে একটা নাম, মেয়ার্স, টরন্টো। বলল, কর্দমুক্ত স্থানের উপযুক্ত জিনিসই বটে। এই সেই নিখোঁজ বুট যা হারিয়েছিলেন আমাদের বন্ধু স্যার হেনরি। পালানোর সময় ছুঁড়ে ফেলে দিয়ে গেছেন স্টেপলটন। ঠিক ধরেছ, স্যার হেনরির পেছনে হাউন্ড লেলি দেওয়ার জন্য হাতে রেখেছিলেন বুটটা। খেল খতম হয়েছে জেনে নিজে হাতে নিয়ে ছুটতে আরম্ভ করেন। এইখানে এসে ছুঁড়ে ফেলে দেন। এই পর্যন্ত নিরাপদে এসেছে বেশ বোঝা যাচ্ছে, কিন্তু এর আর বেশি কিছু জানবার মতন ভাগ্য আমাদের ছিল না। কল্পনা অনেক কিছুই করা যেতে পারে, সঠিক কি হয়েছে তা বলা মুশকিল।
জলার উপর পায়ের ছাপ খুঁজে বার করার কোনো সম্ভাবনা নেই, সবসময় ভুরভুর করে উঠছে কাদা, অপরদিকে পায়ের ছাপ নিশ্চিহ্ন করে দিচ্ছে দেখতে দেখতে। তা সত্ত্বেও বাধা পেরিয়ে শক্ত জমিতে পৌঁছানোর পর সাগ্রহে পদচিহ্নের সন্ধান করলাম, কিন্তু ক্ষীণতম পায়ের ছাপও চোখে পড়ল না। মৃত্তিকার কাহিনী যদি সত্যি বলে মেনে নিতে হয়, তাহলে বলবো আগের রাতের কুয়াশা ঠেলে দ্বীপে নিশ্চিন্ত আশ্রয় আর পৌঁছাতে পারেনি স্টেপেলটন। সুবিশাল গিমপ্রেনের পঙ্কভূমির বুকে কোথাও প্রকাণ্ড বাদার নোংরা পঙ্কিল ক্লেদের মধ্যে তিনি তলিয়ে গেছেন চিরতরে। শীতল চিত্ত নিষ্ঠুর হৃদয়ের মানুষটি চিরন্তন কবর রচিত হয়েছে শীতল ও নিতল পাকের রাজ্যে। বাধা বেষ্টিত দ্বীপে হিংস্র স্যাঙ্গাতকে লুকিয়ে রাখার অনেক চিহ্নই পেলাম অবশ্য। প্রকাণ্ড চাকা কল আর এক আবর্জনার অর্ধেক ভর্তি একটা পাতকুয়ো দেখলেই বোঝা যায় কোথায় ছিল পরিত্যক্ত টিনের খনি। পাশেই খনি শ্রমিকদের কুটিরগুলো প্রায় মাটিতে মিশে এসেছে। চারপাশে পচা পাকের গন্ধে তিষ্ঠতে না পেরে নিশ্চয়ই শটকান দিয়েছিল বেচারীরা। এইরকম একটা ভগ্নপ্রায় কুটিরের দেওয়ালে ইংরাজি ইউ এর মতন একটা আংটা লাগানো। আংটা থেকে ঝুলছে একটা শেকল, সামনে পড়ে বেশ কিছু চিবিয়ে গুঁড়ো করা হাড়। এইখানেই তাহলে থাকতো জানোয়ারটা। জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে একটা কঙ্কাল, জট পাকানো বাদামি লোমালা কঙ্কালের। কুকুরের কঙ্কাল? আরে সর্বনাশ, এ যে দেখছি কোকড়া চুলো স্প্যানিয়েল। আহারে, পোষা কুত্তাকে ইউজীবনে আর দেখতে পাবেন না মর্টিমার বেচারা। যাক গিয়ে, এ জায়গায় আর কোনো গুপ্ত রহস্য নেই, সব রহস্যের তলা পর্যন্ত দেখা হয়ে গিয়েছে। হাউন্ডকে উনি লুকিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু হাক ডাক আর লুকাতে পারেননি। তাই রাত বিরেতে ওরকম রক্ত জল করা ডাক শোনা যেত। দিনের রাতেও শুনলে গা ছমছম করে উঠত। জরুরি অবস্থায় মেরি পিটের আউট হাউসে রাখতে পারবেন ঠিকই, কিন্তু তাতে প্রচন্ড ঝুঁকি। তাই চরম মুহূর্তের দিনে, মানে যেদিন ওর সর্বস্ব প্রয়াসের অবসান ঘটতে চলেছে বলে মনে করতেন, ঠিক সেই দিনে আউট হাউসে রাখা হাউন্ডকে সে নিয়ে আসতো। টিনের কৌটোয় এই যে মলমটা, নিশ্চয়ই সেই আলোয় সংমিশ্রণ জন্তুটা সারা গায়ে মুখে জাবড়া জাবড়া করে লাগিয়ে দিতেন। মতলবটা মাথায় এসেছিল দুটো কারণে। প্রথম, ফ্যামিলি নরক কুকুরের কিংবদন্তি। দ্বিতীয়, বৃদ্ধ স্যার চার্লসকে ভয় পাইয়ে মেরে ফেলার অভিলাষ। অন্ধকারের বুক চিরে জলার ওপর এরকম একটা লম্বা প্রাণী লাফ মেরে মেরে যদি তোমার পেছনে তাড়া করে, তাহলে তোমার কি অবস্থা হবে একবার তুমি ভাবো। স্যার হেনরিও দৌড়েছিলেন, মহা শয়তানি কয়েদি বেচারাও দৌড়েছিল। অত্যন্ত শেয়ানা পদ্ধতি। শিকারকে কেবল ভয় দেখিয়ে মেরে ফেলাই সম্ভবই থাকছে তা নয়, জলার বুকে এরম একটা প্রাণী যদি কেউ দেখে, তাহলে তার খোঁজ নেবার বুকের পাটা কি কাউর থাকবে? ওয়াটসন, লন্ডনে তোমাকে একবার বলেছিলাম, আবার এখনো বলছি, এখানে হন্য হয়ে যার পিছনে ছুটে বেরিয়েছে এতদিন, এবং যিনি ওইখানে কোথাও শুয়ে আছেন, তার চাইতে বিপজ্জনক মানুষের পেছনে আজ পর্যন্ত আমাকে ধাবা করতে হয়নি। নভেম্বরের শেষ, আর্দ্র কুয়াশাচ্ছন্ন রাত। বেকার স্ট্রিটের বজওয়ার ঘরে জ্বলন্ত চুল্লির দুপাশে বসে আমি আর হোমস। ডেভনশায়ারের চূড়ান্ত শোচনীয় পরিণতির পর দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস নিয়ে ব্যস্ত ছিল হোমস। প্রথম কেসে নন প্যারিউ ক্লাবের বিখ্যাত তাস কেলেঙ্কারির ব্যাপারে কর্নেল আপুডের বর্বরচিত আচরণ ও ফাঁস করে দেয়। দ্বিতীয় কেসে খুনের দায় থেকে বাঁচিয়ে দেয় হতভাগিনী ম্যাডাম পেসিয়ারকে। সৎ মেয়ে ক্যারারকে নাকি তিনি খুন করেছিলেন বলে রটনা হয়েছিল। সবাই জানেন, 6 মাস পরে তরুণী সৎকন্যাকে জীবন্ত এবং বিবাহিত অবস্থায় দেখা গিয়েছিল নিউ ইয়র্কে। পরপর কঠিন এবং গুরুত্বপূর্ণ কেসে সাফল্য লাভ করায় বন্ধুবার খোশ মেজাজে রয়েছে দেখে বাস্কারভিল রহস্যের আলোচনার জন্য একটু উস্কে দিলাম। আমি তো চিনি ওকে, একটা কেসকে কখনোই আরেকটা কেসের ঘাড়ে চাপতে দেবে না। যুক্তিনিষ্ঠ পরিষ্কার মনকে কখনোই অতীত কেসের স্মৃতি দিয়ে ঘুলিয়ে দেবে না, বর্তমান কেস থেকে মনকে সরতে দেবে না। তাই ধৈর্য ধরে অপেক্ষা করেছি এতদিন। স্যার হেনরি আর ডক্টর মর্টিমার এখন লন্ডনে আছেন। স্যার হেনরির বিধ্বস্ত স্নায়ুকে চাঙ্গা করে তোলার জন্য দীর্ঘ পর্যটনের সুপারিশ অনুযায়ী লন্ডনে এসেছেন দুজনে। এখান থেকে শুরু হবে বিশ্ব পর্যটন। ওই দিনই বিকালে দেখা করে গেছেন ওরা আমাদের সঙ্গে, তাই এই প্রসঙ্গে আলোচনা এখন খুবই স্বাভাবিক। হোমস বলল,
স্টেপেলটন নামে যিনি নিজের পরিচয় দিয়েছেন, গোড়া থেকে তিনি সমস্ত কিছু সোজাসুজি ও সরাসরি করে গেছেন। কিন্তু প্রথম দিকে আমরা তার উদ্দেশ্য ধরতে পারিনি। ঘটনাগুলো আংশিকভাবে জেনেছিলাম, তাই আমাদের কাছে সব ব্যাপারটাই দারুণ জটিল মনে হয়েছে। মিসেস স্টেপেলটনের সঙ্গে দুবার কথা বলার সুযোগ হয়েছিল আমার। পুরো কেসটা তারপর থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে এর মধ্যে আর কোনো গুপ্ত রহস্য আছে বলে মনে হয় না আমার। এই ব্যাপারে কিছু ঘটনা আমি টুকে রেখেছি। ঘটনাগুলো পরপর কিরকম ঘটেছিল মন থেকে যদি একটু বলো তো ভালো হয়। নিশ্চয়ই বলবো, তবে সব ঘটনা রাখতে পেরেছি এমন গ্যারান্টি দিতে পারবো না। অত্যন্ত নিবিড় মনোসংযোগের ফলে অতীত ঘটনা অদ্ভুতভাবে মন থেকে মুছে যায়। নখদর্পণে সব ঘটনা রেখে যে ব্যারিস্টার নিজের বিষয় বিশেষজ্ঞের সঙ্গে মুখে মুখে তর্ক করতে যেতে পারেন, দু হাতটা কোটে যাবার পর দেখা যায় বেমালুম সব ভুলে গেছে। ঠিক সেইভাবে আমার মাথার মধ্যেও একটা কেস আর একটা কেসকে হটিয়ে দেয়। বাস্কারভিলস রহস্যে স্মৃতিও ফিকি হয়ে এসেছে কুমারী ক্যাডারের আবির্ভাবে। আগামীকাল হয়তো ছোটখাটো নতুন সমস্যার আবির্ভাব মানসপটে থেকে হটে যেতে বাধ্য হবে সুন্দরী ফরাসি মহিলার এবং কুখ্যান্ত আপাউড। হাউন্ডের কেসের ব্যাপারে যা যা ঘটেছিল তা বলার চেষ্টা করব বটে, কিন্তু যদি দেখো কিছু ভুলে গেছি তাহলে ধরিয়ে দিও। আমার তদন্তের ফলে প্রশ্নাতীতভাবে একটা সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠেছিল, পারিবারিক প্রতিকৃতি কখনো মিথ্যে হতে পারে না। লোকটা সত্যি নিজে একজন বাস্কারভিল। স্যার চার্লসের ছোট ভাই রোজার বাস্কারভিল কুখ্যাতি মাথায় নিয়ে দক্ষিণ আমেরিকায় পালিয়েছিলেন। শোনা যায় অবিবাহিত অবস্থায় তিনি মারা যান। আসলে তিনি বিয়ে করেছিলেন, একটি তার ছেলেও হয়েছিল। সেই লোকটি সেই ছেলের আসল নামটা বাপের। কোস্টারিকার ডাক সাইডে সুন্দরী বেরিল গার্সিয়াকে এনে বিয়ে করেন এবং বেশ কিছু ধন অর্থ আত্মসাৎ করে নাম পাল্টে হন ভ্যান্ডেলর। তারপর পালিয়ে যান ইংল্যান্ডে। ইয়র্কশায়ারের পূর্বে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল। বিশেষ ধরনের এই ব্যবসা পত্তনের একটা কারণ ছিল। দেশে ফেরার পথে ক্ষয়রোগী শিক্ষকের সঙ্গে আলাপ হয়। এর দক্ষতাকে কাজে লাগিয়ে স্কুলের ব্যবসা দাঁড় করিয়ে ফেলে। ফ্রেজার মানে ক্ষয়রোগী সেই শিক্ষক মারা যাবার পর আস্তে আস্তে সুনাম হারিয়ে যায় এবং দুর্নামের পাকে ডুবে যেতে থাকে সেই স্কুল, এবং তার সে সুনামও আস্তে আস্তে মিশিয়ে যায়। ভ্যান্ডেলর দলপতি দেখলো আবার নাম পাল্টানো দরকার হয়ে পড়েছে। কাজে ভ্যান্ডেলর হয়ে গেল স্টেপেলটন। স্কুলের সমস্ত সম্পদ পকেটে ভরা দরকার, ভবিষ্যতের পরিকল্পনা এই মাথায় নিয়ে এলেন দক্ষিণ ইংল্যান্ডে। সঙ্গে এলো কীট বিদ্যার শখ। ব্রিটিশ মিউজিয়ামে খোঁজ নিয়ে দেখেছি এ বিদ্যার তিনি একজন কিংবদন্তি বিশেষজ্ঞ। ইয়র্কশায়ারে থাকার সময় বিশেষ একটা মথ পোকার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার জন্য পাকাপোক্তভাবে ভ্যান্ডেলর নামকরণ হয়েছে পোকাটার। তার জীবনে যে অংশে আমাদের এই তীব্র কৌতূহল, এবার সেই জীবন নিয়ে কথা বলা যাক। তিনি যে যথেষ্ট খোঁজ খবর নিয়েছিলেন তাতে সন্দেহ নেই। খোঁজ নিয়ে জেনেছিলাম মূল্যবান একটা জমিদারি মালিক হবার অন্তরায় মাত্র 2টি জীবন। ডেভনশায়ারে যখন উঠলেন তখন নিশ্চয়ই খুব আবছা অবস্থায় ছিল পরিকল্পনাটা, তবে গোড়া থেকেই যে নষ্টামির প্ল্যান করেছে তার প্রমাণ স্ত্রীকে কাজে লাগানোর মতলবটা মাথায় ঘুরঘুর করছিল সেই তখন থেকেই। কিন্তু চক্রান্ত কিভাবে সাজাবেন তখনও তিনি স্পষ্ট করে উঠতে পারেননি। সব শেষে জমিদারিটা যেন হাতে আসে, এটাই ছিল তার চরম লক্ষ্য, এবং এই লক্ষ্যে পৌঁছাতে যে কোনো ঝুঁকি নিতে বা যে কোনো ব্যক্তিকে যন্ত্র হিসেবে ব্যবহার করতে তিনি পিছপা ছিলেন না। এই জন্য প্রথম 2টি কাজ করতে হলো তাকে। একটি হলো পূর্বপুরুষের ভিটে বাস্কারভিলের সামনে এসে আস্তানা গেড়ে বসা। দ্বিতীয়টি স্যার চার্লস বাস্কারভিলস এবং তার প্রতিবেশীদের সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা। ফ্যামিলি হাউন্ডের গল্পটা ব্যান্ডেট নিজেই শোনালেন স্টেপেলটনকে এবং নিজের মৃত্যুর পথ পরিষ্কার করলেন। স্টেপেলটন এখনো এই নামেই ডাকবো একে। বৃদ্ধের হার্টের অবস্থা খুব সঙ্গীন, আচমকা মানসিক ধাক্কায় মারা যাবেন। এই খবরটা জোগাড় করেছিলেন ডক্টর মর্টিমারের কাছ থেকে। এটাও শুনেছিলেন যে স্যার চার্লস কুসংস্কারে বিশ্বাসী এবং ভয়ানক কিংবদন্তি তার গভীর দাগ কেটেছে তার মনে। উর্বর মস্তিষ্কে সঙ্গে সঙ্গে গজিয়ে উঠল হত্যার পরিকল্পনা।
এমনই অভিনব পরিকল্পনা যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কিন্তু আসল খুনিকে ভুলেও কেউ সন্দেহ করতে পারবে না। পরিকল্পনা স্থির হয়ে যাবার পর অত্যন্ত সুচারুভাবে তা সম্পন্ন করতে উদ্যোগী হলেন স্টেপলটন। সাধারণ চক্রী একটা হিংস্র হাউন্ড লেলি দিলেই ক্ষান্ত হতো, ইনি কিন্তু কৃত্রিম পন্থায় জানোয়ারটাকে পৈশাচিক করে তুলেছেন তার প্রতিভার চমক দেখিয়ে। লন্ডনের ফুলহ্যাম রোডে রস অ্যান্ড ম্যাঙ্গলের দোকান থেকে কুকুরটাকে কিনে নিয়ে যায় উনি। এর চাইতে হিংস্র আরো শক্তিমান কুকুর ওদের ওখানে ছিল না। নর্থ ডেভন লাইনে উনি কুকুর নিয়ে যান এবং বাদার ওপর দিয়ে বেশ খানিকটা হেঁটে বাড়ি পৌঁছান, ফলে কোনো রকম উত্তেজিত মন্তব্য শোনা যায়নি। পোকামাকড়ের খোঁজে বেরিয়ে গ্রিমপেন পঙ্কভূমির মাঝখান দিয়ে যাবার পথ উনি আগেই বার করে ফেলেছিলেন। প্রাণীটাকে নিরাপদে লুকিয়ে রাখার মতন অভাবও তাই ঘটল না। নিরালা দুর্গম সেই দ্বীপে কুকুরশালা বানিয়ে ওত পেতে রইলেন সুযোগের প্রতীক্ষায়। কিন্তু বেশ সময় লাগলো। কোনো প্রলোভনে রাত্রে বাড়ির বাইরে বার করা গেল না বৃদ্ধকে। বেশ কয়েকবার হাউন্ড নিয়ে চারিপাশে টহল দিলেন স্টেপলটন, কিন্তু কাজ হলো না। এই হেন নিষ্ফল অন্বেষণের সময় তার চাইতে বরং বলা যাক তার স্যাঙ্গাতকে কয়েকজন চাষা দেখে ফেলে। দানব কুকুরের কিংবদন্তি যে তাহলে নিছক অলিক নয়, এরপর থেকে মুখে মুখে ছড়িয়ে পড়ে। উনি আশা করেছিলেন স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে স্যার চার্লসের মৃত্যুর মুখে টেনে নিয়ে আসবেন, কিন্তু প্রত্যাশিতভাবে এই ব্যাপারে বেঁকে বসলেন গৃহিণী নিজের শক্তির মতে শক্ত হয়ে রইলেন। ভাবাবেগে জড়িয়ে পড়ে একজন বৃদ্ধ শত্রুকে জালে টেনে আনতে তিনি নারাজ। ভয় দেখিয়ে এমনকি চড়চাপড় ঘুষি মেরেও টলানো গেল না ভদ্র মহিলাকে। এ ব্যাপারে কোনো সাহায্যই করবেন না তিনি। সাময়িকভাবে অচল অবস্থায় পড়লেন স্টেপলটন। সুরাহা পাওয়া গেল স্যার চার্লসের দেওয়া সুযোগের মধ্য থেকে, হতভাগিনী মিসেস লরা লরেন্সের ক্ষেত্রে। স্টেপলটন হাত দিয়ে দান ধ্যান করতেন স্যার চার্লস। বৃদ্ধের সঙ্গে খুবই বন্ধুত্ব জমিয়ে নিয়েছিল স্টেপলটন। মিসেস লায়েন্সের কাছে নিজেকে অবিবাহিত হিসেবে হাজির করেছিলেন, কথা দিয়েছিলেন যদি স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে পারেন তাহলে তাকেই বিয়ে করবে। মিসেস লায়েন্স এইভাবেই একেবারে মুঠোর মধ্যে এসে গেছিল স্টেপলটনের। চক্রান্ত হঠাৎ চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো যখন ডক্টর মর্টিমারের এহন পরামর্শ অনুযায়ী বাস্কারভিল হল ছেড়ে স্যার চার্লস চলে যাচ্ছেন। ডক্টর মার্টিমারের পরামর্শে সায় দেওয়ার ভান করে গেল স্টেপলটন। আর দেরি করা যায় না, শিকার আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে, এক্ষুনি কিছু একটা করতে হবে। তাই চাপ দিয়ে মিসেস লরা লরেন্সকে একখানা চিঠি লেখালেন স্যার চার্লসকে লন্ডনে যাবার আগের রাতে দেখা করার জন্য প্রার্থনা করতে। সে যেন কাকুতি মিনতি করে স্যার চার্লসের কাছে। তারপর অবশ্য যুক্তি দিয়ে বুঝিয়ে ভদ্রমহিলার যাওয়া বন্ধ করলেন। বলা বাহুল্য, যুক্তিটা সঙ্গত কারণ মনে হলো না হলেও সত্য নয়। যাই হোক, এতদিনে যে সুযোগের প্রতীক্ষায় ছিলেন তা এবার পাওয়া গেল। ঠিক সময়ের আগেই গাড়ি নিয়ে চলে এলেন কুম্বে ট্রেসি থেকে। হাউন্ডের ডেরায় পৌঁছালেন, সেই নরকীয় রং লাগালেন, হাঁটিয়ে নিয়ে এসে ফটকের অদূরে দাঁড়ালেন। এই গেটেই পথে দাঁড়িয়ে থাকার কথা স্যার বৃদ্ধ চার্লসের। প্রভুর উস্কানি পেয়ে প্রচন্ড ক্ষেপে গিয়ে এক লাফে খাটো গেট পেরিয়ে এলো কুকুরটা এবং তাড়া করলো ভাগ্যহীন ব্যানাটরকে। উনি তখন আর্তচিৎকার করতে করতে দৌড়াচ্ছেন ইউবিথি বরাবর। ওই রকম একটা বিষাদাচ্ছন্ন সুরঙ্গ পথে লকলকে আগুন চেহারা, চুয়াল আর জ্বলন্ত চোখ দেখে তার ভয় পাবারই কথা। ভয়াবহ দৃশ্য, সন্দেহ নেই। হৃদরোগ আর আতঙ্কের দরুন বেশি দূর যেতে হলো না স্যার চার্লসকে। ইউবিথির প্রাণপন্ত হারিয়ে লুটিয়ে পড়লেন সে। উনি দৌড়চ্ছিলেন রাস্তা বরাবর, হাউন্ড দৌড়াচ্ছিল ঘাসের পটি বরাবর। তাই স্যার চার্লসের পায়ের ছাপ ছাড়া আর অন্য কারো পায়ের ছাপ পাওয়া যায়নি। শিকারকে চুপচাপ পড়ে থাকতে দেখে সম্ভবত ওকে দেখার জন্য কাছে গিয়েছিল প্রাণীটা, কিন্তু মারা গেছেন দেখে সে ফিরে যায়। এই সময় মাটিতে তার থাবার ছাপ পড়ে। ডক্টর মার্টিমার তা সশক্তে দেখেন। স্টেপলটন ডেকে নিলেন তার পোষা হাউন্ডকে, নিয়ে গেলেন গ্রিনপেনের পঙ্কভূমির আস্তানায়। আশ্চর্য, এই রহস্যের কিরানা করতে না পেরে মাথা ঘুরে গেল কর্তাদের, ভয় প্রাণ উড়ে গেল স্থানীয় বাসিন্দাদের। শেষ পর্যন্ত কেসটা এসে পৌঁছলো আমাদের তদন্তের আয়তায়। এই হলো স্যার বাস্কারভিল চার্লসের মৃত্যুর বিবরণ। শয়তানি সেনাপনাটা নিশ্চয়ই লক্ষ্য করেছ। আসল খুনির বিরুদ্ধে কেস দাঁড় করানোই অসম্ভব।
দোসর ওর একজনই, যে কখনোই ওকে ধরিয়ে দেবে না। পদ্ধতিটা কিম্ভূত কিমাকার আর অকল্পনীয় বললেই বেশি কার্যকর। এই কেসে জড়িত দুজন মহিলায় তীব্র সন্দেহ করে এসেছেন স্টেপলটনকে। মিসেস স্টেপলটন জানতেন বিদ্যকে ঘিরে ষড়যন্ত্রের জাল বুনেছে। মিসেস লরেন্স এসব কিছুই জানতেন না বটে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বাতিল হবার পর সেই বিষয়টা সে জানতে পারেন। বিশেষ করে স্যার চার্লসের যখন অস্বাভাবিক মৃত্যুটা হলো, তার মনে তখন সন্দেহের উদ্রেক করে। অ্যাপয়েন্টমেন্টের কথাটা স্টেপলটন ছাড়া আর কেউ জানতেন না, কিন্তু দুই মহিলার একেবারে কবজা করে রেখেছিলেন স্টেপলটন। দুজনের কারো দিক থেকে তার কোনো আশঙ্কা ছিল না। ষড়যন্ত্রের প্রথম পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এখন শুধু বাকিটুকু, আর সেটা আরো কঠিন। এমনও হতে পারে কানাডায় যে একজন উত্তরাধিকার রয়ে গেছেন, স্টেপলটন তা জানতো না। জানলেও খবরটা অচিরেই তিনি জেনে গেলেন ডক্টর মর্টিমারের মুখে। স্যার হেনরি বাস্কারভিল কবে আসছেন সেই খবরও সংগ্রহ করলেন ডাক্তার বন্ধুর থেকে। স্টেপলটনের প্রথম থেকে মতলব ছিল কানাডা প্রত্যাগত এই তরুণ আগন্তুককে লন্ডনে খতম করে দেওয়ার। স্যার চার্লসকে ফাঁদে ফেলতে চায়নি বলে স্ত্রীকে আর বিশ্বাস করতেন না। বেশি দিন চোখের আড়ালেও রাখতে ভরসা পেতেন না, পাছে কবজির বাইরে চলে যায়। এই কারণে স্ত্রীকে নিয়ে এলেন লন্ডনে। খবর নিয়ে জেনেছি ওরা উঠেছিলেন ক্র্যাবেন স্ট্রিটের মেক্সোবোরো প্রাইভেট হোটেলে। আমার চর কিন্তু এই হোটেলেও খোঁজ নিয়েছিল। হোটেলে একটা ঘরে স্ত্রীকে আটকে রেখে নিজে গালে দাড়ি দিয়ে ছদ্মবেশ ধরে ডক্টর মর্টিমারকে অনুসরণ করে বেকার স্ট্রিট পর্যন্ত চলে এলো। পরে স্টেশনে গিয়েছিলেন, আবার নর্মানবার্ন ল্যান্ড হোটেলে গিয়েছিলেন। স্বামীর মতলবের কিছুটা আঁচ করতে পেরেছিলেন স্ত্রী, কিন্তু জমের মতন ভয় পেলেন বলে সে চুপ থাকলো। সেই ভয় বিপদাপন্ন মানুষটির চিঠিও লুকিয়ে হুঁশিয়ার করতে সে সাহসে তার কোলায়নি। চিঠি যদি স্টেপলটনের হাতে পড়ে তাহলে ওর নিজের প্রাণ নিয়ে টানাটানি পড়বে। শেষ পর্যন্ত আমরা জানি কিভাবে বুদ্ধি খাটিয়ে খবরের কাগজ থেকে শব্দ কেটে কেটে পত্র রচনা করেছিলেন এবং হস্তাক্ষর গোপন করে ঠিকানাটা লিখেছেন। চিঠি পৌঁছানোর ব্যানাটোরের হাতে এবং আসন্ন বিপদের প্রথম সতর্কবাণী তিনি পান। স্টেপলটন দেখলেন স্যার হেনরির ব্যবহার করা ধরাচুরোর কোনো একটা বস্তু না জোগাড় করতে পারলেই নয়। শেষ পর্যন্ত যদি কুকুরকে ব্যবহার করতে হয় গন্ধ শুকিয়ে পেছনে লেলি দেওয়ার জন্য, এমন একটা জিনিস তার চাই। ক্ষিপ্রতার স্পর্ধা ওর চরিত্রে বেশ বড় বৈশিষ্ট্য, ফলে কাজ আরম্ভ করা দিলেন তৎক্ষণাৎ। হোটেলে জুতো পরিষ্কার করে যে ছোকরাটা অথবা বিছানা পেতে দেয় যে ঝিটি, এসে কাউকে মোটা ঘুষ দিয়ে নিশ্চয়ই কাজটা উদ্ধার করেছিল স্টেপলটন। কপালক্রমে প্রথমে যে বুটটা পেলেন তা আনকোরা বুট, কোনো কাজে লাগবে না, তাই বুট ফেরত দিয়ে দিল এবং জোগাড় করে গেল পুরনো বুট। ঘটনাটা চোখ খুলে দিল আমার। স্পষ্ট বুঝলাম আসল হাউন্ডের সঙ্গে আমাদের লড়তে হবে। নতুন বুটের প্রতি এত ঔদাসীন্য এবং পুরনো বুটের প্রতি এত ভালোবাসার জন্য এই কাজ। ঘটনা যত বিচিত্র আর কিম্ভূত কিমার হবে ততই জানবে তার সাবধানে পরীক্ষা করা দরকার। যে বিষয়টা সবচেয়ে বেশি জট পাকাচ্ছে বলে মনে হবে, বিজ্ঞানসম্মতভাবে ঠিকমতো বিচার করলে দেখবে সেটাই জট ছাড়ানোর পক্ষে সবচেয়ে মোক্ষম বিষয়। পরের দিন সকালে বন্ধুরা এলেন আমাদের এখানে পেছন পেছন ছায়ার মতো, কিন্তু ওর গাড়ি নিয়ে লেগে রইল স্টেপলটন। আমার এই বাড়ির হদিস তিনি জানেন, আমাকে দেখলেই তিনি চিনতে পারেন এবং তার নিজের কাজকর্মও সুবিধা নয়। এই তিনটে বিষয় থেকেই অনায়াসে ধরে নিতে পারি বাস্কারভিল হলের অপরাধ তার অপরাধ জীবনের একমাত্র কুকীর্তি নয়। ইঙ্গিতপূর্ণ কত ঘটনা বলছি শোনো। গত 3 বছরে পশ্চিম ইংল্যান্ডে 4টে বড় রকমের চুরির কোনো কিরানা আজও হয়নি। গভীর রাত্রে বাড়ি ঢুকে সর্বস্ব নিয়ে পালিয়েছে চোর ধরা পড়েনি। শেষ চুরিটা ঘটে মে মাসে ফোকস্টোন কোর্টে। ঘটনা চাঞ্চল্যকর আরো এক কারণে। ছোকরা চাকর হঠাৎ ঢুকে পড়ে চমকে দিয়েছিল চোরকে। চোর একবার এসেছিল, মুখে মুখোশ ছিল, খুব ঠান্ডা মাথায় ছোকরাকে গুলি করেছিল চোর। আমার বিশ্বাস সঞ্চিত ধন যখনই ফুরিয়ে এসেছে তখনই এইভাবে নতুন ধন জোগাড় করেছেন স্টেপলটন। বহু বছর ধরেই উনি বিপজ্জনক এবং বেপরোয়া। আমাদের হাত ফসকে যেদিন তিনি পালালেন সেই দিনই ওর আশ্চর্য বুদ্ধির নমুনা তো আমরা দেখেছি। ধৃষ্টতা যে কতখানি সে প্রমাণও পেয়েছি গাড়োয়ান মারফত, আমারই নাম করে আমার কাছে পাঠানোর ব্যাপারে।
সে মুহূর্তে থেকে বুঝেছিলেন লন্ডনে কেসটা আমি গ্রহণ করেছি, কাজে এখানে আর সুবিধা হবে না। তাই ডর্টমুরে ফিরে গিয়ে ওত পেতে রইলেন ব্যারনটের জন্য। 1 মিনিট, বললাম আমি। পরপর বললে ঠিকই, একটা বিষয় কিন্তু খোলসা করলে না। মনিব যখন লন্ডনে, হাউন্ডকে তখন কে দেখতো? এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করে দেখেছি। সত্যি বিষয়টা গুরুত্বপূর্ণ। স্টেপলটনের যে একজন দোসর ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরো বিশ্বাস করেনি তাকে। ষড়যন্ত্রে আদ্যপান্ত বললে পাছে তার খপ্পরে পড়তে হতো, তাই সব কথা বলেননি। মেরিপিট হাউসে একজন ভৃত্য ছিল, নাম তার অ্যান্টনি। লোকটার সঙ্গে স্টেপলটনের সম্পর্ক অনেক দিনের। স্কুল জীবন পর্যন্ত খোঁজ নিয়ে জেনেছি অ্যান্টনি তখনও ওদের সঙ্গে ছিল। তার মানে মনিব আর মনিবানী যে আসল স্বামী স্ত্রী অ্যান্টনি তাও জানতো। লোকটা অদৃশ্য হয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়েছে। নামটা কিন্তু লক্ষ্য করার মতো। অ্যান্টনি নাম সচরাচর ইংল্যান্ডে দেখা যায় না, কিন্তু স্পেন বা স্পেনীয় আমেরিকান অঞ্চলে অ্যান্টনি নামটা আকশাস শোনা যায়। মিসেস স্টেপলটনের মতো সেও দিব্যি ইংরেজি বলতো, কিন্তু অদ্ভুত রকমের আধো আধো উচ্চারণে। গ্রিমপেন পঙ্কভূমির মাঝখান দিয়ে যে রাস্তার চিহ্ন দেখিয়ে রেখেছিলেন স্টেপলটন, নিজের চোখে আমি দেখেছি। সে রাস্তার ভেতর দিয়ে যাচ্ছে এই বুড়ো। মনিবের অনুপস্থিতিতে খুব সম্ভব সে এই হাউন্ডের তত্ত্বাবধান করেছে, যদিও সে জানতো না কি কাজে লাগানো হয় জানোয়ারটাকে। স্টেপলটন ডেভনশায়ারে ফিরে গেল। হেনরিকে নিয়ে তুমি পৌঁছালেন তারপরেই। সেই সময় আমি কি করছিলাম এবার বলা যাক। তোমার মনে থাকতে পারে ছাপা শব্দ সাটা চিঠির কাগজে জলছাপ খুঁটিয়ে দেখার জন্য কাগজখানা আমি চোখের সামনে ইঞ্চি খানিক দূরে নিয়েছিলাম। সেই সময় নাকে একটা হালকা সুবাস ভেসে আসে, গন্ধটা জুঁই ফুলের। 75 রকম সেন্ট আছে বাজারে, প্রত্যেকটার গন্ধ আলাদাভাবে চেনার ক্ষমতা থাকা চাই একজন অপরাধ বিশেষজ্ঞের। আমার নিজের অভিজ্ঞতা দেখেছি, গন্ধ শুকে সেন্টের নাম চট করে বলে দেওয়ার পর জটিল কেসের আশু সমাধান নির্ভর করছে। এই ক্ষেত্রেও সেন্টের গন্ধ শুকে বুঝতে পারলাম কেসটা একজন মহিলাও জড়িয়ে আছে। তখন থেকে আমার চিন্তা ধেয়ে গেল স্টেপলটনদের দিকে। হাউন্ড সম্বন্ধে এইভাবে নিশ্চিন্ত হলাম এবং পশ্চিম ইংল্যান্ডে যাবার আগেই অনুমান করে নিলাম অপরাধী আসলে কে। এবার শুরু হলো আমার খেলা, স্টেপলটনকে নজরবন্দি রাখার খেলা। বুঝতেই পারছো, তোমার সঙ্গে থাকলে এই কাজ আমি করতে পারতাম না। বেশি সাবধান হয়ে যেত স্টেপলটন। তাই সবাইকে ঠকালাম, তোমাকেও বাদ দিলাম না। যখন আমার লন্ডনে থাকার কথা, তখন গোপনে চলে গেলাম অঙ্কুস্থলে। তুমি যতটা ভেবেছো ততটা ঢকল সইতে হয়নি আমায়। তদন্তে নেমে এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামালে তদন্ত করা যায় না। বেশিরভাগ সময় কুম্বে ট্রেসিতে থাকতাম। কুকীর্তি যেখানে অনুষ্ঠিত হবে সেই জায়গাটা ভালো করে দেখা দরকার হলে কুটিরে চলে আসতাম। কার্টরাইট এসেছিল আমার সঙ্গে। গাইয়া ছোকরার ছদ্মবেশে অনেক সাহায্য করেছে। খাবার আর পরিষ্কার পোশাকের পরিবর্তে ও আমাকে এইসব করতো। আমি যখন স্টেপলটনকে নজরে রাখতাম, কার্টরাইট তখন প্রায় তোমাকে নজরে রাখতো। এইভাবে হাতের মুঠোয় রেখেছিলাম সব কটা সুতোকে। আমি আগেই বলেছি, তোমার বিষয় এবং তোমার সমস্ত রিপোর্টই খুব তাড়াতাড়ি পৌঁছে যেত আমার কাছে। বেকার স্ট্রিট থেকে তৎক্ষণাৎ ফিরিয়ে দেওয়া হতো কুম্বে স্টেসিতে। খুব কাজে লেগেছিল রিপোর্টগুলো। বিশেষ করে 5 কথার মধ্যে স্টেপলটনের খাঁটি আত্মজীবনী খানিকটা লিখে ফেলে ভালো করেছিলে। ভদ্রলোক এবং ভদ্র মহিলাকে শনাক্ত করে ফেললাম সহজেই। বুঝলাম কেসটা কতটা পরিষ্কার হয়ে এসেছে। পলাতক কয়েদি আর ব্যারিমোর দম্পতি সঙ্গে আত্মীয়তার ব্যাপারে বেশ জটিল হয়ে উঠেছে কেসটা। খুব চমৎকারভাবে এই জট তুমি ছাড়িয়ে দিয়েছিলে। যদিও একই সিদ্ধান্তে তোমার আগেই পৌঁছেছিলাম আমি, সমস্ত কিছু সচক্ষে দেখার পর। জলার কুটিরে আমাকে যখন ধরে ফেললে তখন কেসটা স্পষ্ট হয়ে গিয়েছে আমার কাছে, কিন্তু জুরিদের সামনে হাজির করার মতো নিটোল অবস্থা তখনও কেসে এসে পৌঁছায়নি। সেই রাত্রে স্যার হেনরিকে মারতে গিয়ে ভুল করে কয়েদি বেচারার মৃত্যু হলো এবং খুনের দায় স্টেপলটনকে যে ধরবো তার প্রমাণ কই? হাতে নাতে ধরা ছাড়া আর কোনো পথ দেখলাম না। স্যার হেনরিকে একরা ছেড়ে দিয়ে টোপ ফেলতে হলো। অরক্ষিত মনে করানো হলো বটে, কিন্তু আমরা রইলাম আড়ালে। হাতে নাতে ধরলাম ঠিকই, কিন্তু মূল্য দিতে হলো অনেক। সাংঘাতিক মানসিক আঘাত পেলেন আমাদের মক্কেল।
নিপাত গেলেন স্টেপেলটন। এরকম একটু ঝুঁকির মধ্যে স্যার হেনরিকে ঠেলে দেওয়ার জন্য স্বীকার করছি গঞ্জনা দেওয়া উচিত আমাদেরই পরিচালন ব্যবস্থাকে, কিন্তু জানোয়ারটা যে ওই রকম আতঙ্ক ধরানো দেহ মন পঙ্গু করা প্রেতপুরীর আকারে বেরিয়ে আসবে এটা কিন্তু দিব্য চোখে দেখিনি। তাছাড়া কুয়াশার দরুন আচমকা বেরিয়ে আসার ফলে যে এত কম সময় পাবো তাও আগের থেকে ভবিষ্যৎবাণী করে রাখতে পারিনি। সে মূল্যের বিনিময়ে সফল হয়েছি বিশেষজ্ঞ এবং ডক্টর মর্টিমার দুজনেই বলছেন তা সাময়িক। দীর্ঘ পর্যটনের ফলে স্যার হেনরি যে কেবল বিধ্বস্ত স্নায়ুকে চাঙ্গা করে ফেলবেন তা নয়, আহত অনুভূতির স্মৃতি থেকেও তিনি মুক্তি পাবেন। তবে ভদ্রমহিলাকে উনি সত্যি করে আন্তরিকভাবে ভালোবাসতেন। কদর্য এই কেসটার ব্যাপারে তাকে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে তার এই প্রতারণা। ভদ্রমহিলার এই প্রবঞ্চনা বড় বেশি আঘাত এনেছে তার বুকে। আগাগোড়া কি ভূমিকা অভিনয় করে গেছেন এই ভদ্রমহিলা তা এবার দেখা যাক। এর ওপর স্টেপেলটনের প্রভাব ছিল বেশ, এবং তা নিয়ে সন্দেহর কারণ আমি দেখি না। প্রভাবটা ভালোবাসার দরুনও হতে পারে, অথবা স্বামীকে প্রচন্ড ভয় পাবার দরুনও হতে পারে, অথবা দুইয়ের যোগফলের জন্যও হতে পারে। দুইজনের আবেগের তীব্রতা যে এরকম ছিল কিনা তা তো কে জানতো। স্বামীর হুকুমেই তাকে সহোদরা ভূমিকা অভিনয় করতে হয়েছে। প্রভাবটা কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকে গেল যখন স্টেপেলটন দেখলেন খুনের ব্যাপারে সরাসরি হাত মেলাতে নারাজ তার স্ত্রী। স্বামীকে না ফাঁসিয়ে সাধ্য মতন স্যার হেনরিকে সাবধান করে চলতেছে ভদ্রমহিলা, এবং বারবার শেষে চেষ্টা চালিয়েছে। স্ত্রীকে ব্যান্ডেড প্রেম নিবেদন করছেন দেখে ঈর্ষায় জ্বলে গেল স্টেপেলটন স্বয়ং। অথচ জিনিসটা ঘটছে তার পরিকল্পনা মাফিক, কিন্তু প্রচন্ড আবেগ সামলাতে না পেরে ফেটে পড়ার মতো ছদ্ম সংযমের আড়ালে সুকৌশলে লোকালো তার ভীষণ প্রকৃতি নগ্ন হয়ে উঠেছিল কিছুক্ষণের জন্য। তারপর সেই ঘনিষ্ঠতাকে প্রশ্রয় দিলেন। স্টেপেলটন যাতে ঘন ঘন মেরে পিউটে আসে তা দেখতেন স্যার হেনরি। তাহলে দুদিন আগে হোক কি পরে, তোক ইচ্ছা পূরণের সঠিক সুযোগ তিনি পেয়েই যাবেন। কিন্তু মহাসংকটের সময় সেই বিশেষ দিনটিতে আচমকা রুখে দাঁড়ালো তার স্ত্রী। কয়েদের মৃত্যু কিভাবে হয়েছে সে খবর তিনি পেয়েছিলেন, সেই সঙ্গে জেনেছিলেন স্যার হেনরি যে রাতে ডিনার খেতে আসছেন সেই রাত্রে হাউন্ডটাও এনে রাখা হয়েছে আউট হাউসে। খুনের মতলবের দায় অভিযুক্ত করেছিলেন স্বামীকে। পরে তুলকালাম কাণ্ড ঘটে গেল দুজনের মধ্যে, এবং সেই প্রথম স্ত্রীকে স্টেপেলটন জানালেন প্রেমের ক্ষেত্রে তার একটি প্রতিদ্বন্দ্বীও আছে। মুহূর্তের মধ্যে নিদারুণ ঘৃণায় পর্যবসিত হলো তার অন্তরের অনুরাগ। স্টেপেলটন দেখলেন স্ত্রী এবার বেইমানি করবে, তাই তাকে বেঁধে রাখলেন স্যার হেনরি এলে সাবধান যাতে করতে না পারে। মনে মনে এই আশাও নিশ্চয় ছিল যে ব্যান্ডটের মৃত্যুর জন্য পারিবারিক অভিশাপকে দায়ী করবেন তল্লাটের প্রতিটি মানুষ। তারপর বুঝিয়ে সুঝে ভবিতব্যকে মেনে নিতে বাধ্য করতেন স্ত্রীকে। মুখে চাবি দিয়ে থাকতেন ভদ্রমহিলা। আমার মনে হয় এই ব্যাপারটি হিসেব ভুল করে ফেলেছেন স্টেপেলটন। আমরা যদিও না পৌঁছতাম, ভদ্রলোককে জাহান্নামে যাওয়া আটকানো যেত না। স্পেনীয় রক্ত বইছে তার ধমনীতে। এ ধরনের আচার এত হালকাভাবে তিনি নিতে পারেন না। আমার লেখার টিকা টিপ্পণী না দেখে কেসটার সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু মন থেকে আর বলতে পারবো না। তাছাড়া কিছু বাদ দিয়েছি বলে তো মনে হচ্ছে না। ভুতুরে হাউন্ড লেলিয়ে বৃদ্ধ পিতৃব্যকে ভয় দেখিয়ে মেরে ফেলেছেন স্যার হেনরির ক্ষেত্রে একই ঘটনা ঘটবে এমনটা আশা করেননি নিশ্চয়ই। জানোয়ারটা একে হিংস্র, তার উপর আতপেটা খাইয়ে রাখা হয়েছিল। ওই চেহারা দেখে ভয়ের চোটে মৃত্যু না হলেও বাধা দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া যায়। তা ঠিক। আর একটা খটমটো ব্যাপার, সম্পত্তির উত্তরাধিকারী যদিও না হতেন স্টেপেলটন, অন্য নামে গোপনে সম্পত্তির এত কাছে বসবাসের কি কারণ দর্শাতেন উনি? সন্দেহ বা তদন্তের সূচনা না ঘটিয়ে সম্পত্তি দাবি করতেন কি করে? সমস্যাটা সাংঘাতিক। সমাধানটা জিজ্ঞেস করে খুব বেশি আশা করছো আমার কাছ থেকে? অতীত আর বর্তমান কেবল আসে আমার তদন্তের আওতায়, কিন্তু ভবিষ্যতে কে কি করবে তার জবাব দেওয়া বড় শক্ত। সমস্যাটা নিয়ে স্বামীকে অনেকবার আলোচনা করছেন মিস রিজেলটন। 3টে সম্ভাব্য পথ ছিল। দক্ষিণ আমেরিকা থেকে সম্পত্তি দাবি করতে পারতেন, সেখানকার ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে নিজেকে শনাক্ত করে ইংল্যান্ডে না এসে সম্পত্তি হাতিয়ে নিতেন, অথবা লন্ডনে যেইটুকু সময় থাকা দরকার সেইটুকু সময়ের জন্য নিখুঁত ছদ্মবেশ ধরতেন,
অথবা কোনো দোসরকে কাগজপত্রের প্রমাণ সাহায্যে নিজের উত্তরাধিকার দাঁড় করিয়ে সম্পত্তির আয় থেকে খানিকটা নিজের কাছে রাখতেন। তবে ওকে যতদূর চিনেছি তাতে আমার বিশ্বাস উপায় একটা ঠিক বার করতেন। যাই হোক ভাইয়া ওয়াটসন, বেশ কয়েক সপ্তাহ ধরুন কাজের ধকল গিয়েছে। মনোরম খাতে চিন্তাকে ঢেলে দেওয়ার জন্য একটা সন্ধ্যা ব্যয় করা উচিত বলে আমি মনে করি। লা হুগুনট এ বাস্কটা বুক করেছি। ডক্টর রেস যে কখনো শুনেছো? আধ ঘন্টার মধ্যে তাহলে তৈরি হতে পারবে? যাবার পথে মার্সিনির দিকে ডিনার খেয়ে নেবক্ষণ।